into চেষ্টা করব আপনাদের সাথে আজকে কিছু বিষয় শেয়ার করতে। বিশেষ করে লেখালেখির বিষয় আমরা আসলে সবাই লিখি। সবার পরিচয়টা জানলাম যে আমি একটা কন্ডিশন দিয়ে দিয়েছিলাম মিনিমাম অন্তত ইন্টারমিডিয়েট পাস হতে হবে। আদারওয়াইজ আমার কথা হয়তো অনেকে নাও বুঝতে পারেন। তো সেই কন্ডিশনেই এটা আমাদের ক্লাস আজকের ক্লাস। তো আমরা যে বিষয়গুলি আজকে জানবো সেটা হচ্ছে একটা কলাম যে পত্রিকায় ছাপানোর জন্য কিভাবে লিখতে হয়। আরেকটি বিষয় আমরা জানবো রিসার্চ পেপার কি করে লিখতে হয় আরকি। কি বিষয়গুলি বিবেচনা করা হয় একটা রিসার্চ পেপারে। তো কলাম লেখা অনেকটা সহজ যে কাজটা আমাদের কাছে অনেক সময় আম কঠিন মনে হতে পারে। আর রিসার্চ পেপার লেখাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। তবে আপনি কেন শিখবেন? লেখালেখিটা কেন শিখবেন? সেটার সম্পর্কে একটু বলে নেই। যে লেখালেখিটা আপনার এজন্য প্রয়োজন যে যেমন আমরা ছোটবেলায় আমরা দেখেছি অনেকে হয়তো সিনেমায় বা নাটকে অথবা শিক্ষার গুরুত্ব যখন আসছে যে লিখতে না জানলে বা শিখতে না জানলে চিঠি লেখা যায় না। নিজের ভাব প্রকাশ করা যায় না। আর আমরা বলতেছি যে আপনাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে লেখালেখি শিখতে হবে। অ্যাডভান্স লেভেলে লেখালেখি শিখলে আপনার যে বিষয়টা সম্পর্কে জানতে পারবেন সেটা হচ্ছে যে আপনি অফিসে আপনি যখন কাজ করবেন অথবা আপনি হায়ার স্টাডি করতে যাবেন অথবা আপনি নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে যাবেন, সেই জায়গাগুলোতে নিজেকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবেন। এবং কিছুদিন আগে আমরা একটা গবেষণা তথ্য থেকে দেখলাম যে বাংলাদেশ গবেষণায় পিছিয়ে আছে। তা আমরা এই জায়গাটায় কিছুটা হইলেও ভূমিকা রাখতে চাই যে বাংলাদেশের যেন এই লজ্জাটা না থাকে। যে আমরা গবেষণায় বা জ্ঞান চর্চায় বা ইনোভেশন এ পিছিয়ে থাকতে পারি না। এই কাজটা আমরা করতে পারি। কারণ পৃথিবী এখন ওপেন। আমাদের সামনে ইন্টারনেট আছে, আমাদের সামনে লাইব্রেরি আছে এবং ইন্টারনেট নিজে একটা গুগল একটা বড় লাইব্রেরি। হ্যাঁ? আমাদের পাঠ্যপুস্তক আছে। যেহেতু আমাদের কাছে ইন্টারনেট আছে, অতএব আমরা আর পিছিয়ে থাকার প্রশ্ন আসে না। আমেরিকার একজন নাগরিকের সাথে বাংলাদেশের একজন ছেলের সাথে অন্তত জ্ঞানের দিক থেকে সে পিছিয়ে থাকতে পারে না। সে হয়তো ভোগের দিক থেকে বা কনজাম্পশন এ পিছিয়ে থাকলেও জ্ঞানের দিক থেকে পিছিয়ে থাকতে পারে না। তাই আপনারা সবাই লেখেন আমি জানি। আর যদি কেউ যদি কমও লেখে সে অন্তত ফেসবুকে লেখে। ফেসবুক বলতে অন্তত একটা স্ট্যাটাস অন্তত দেয়। তাই সেখানেও দেখবেন যে আপনার কারো লেখার গুরুত্ব আছে, কারো লেখায় অনেক বেশি লাইক পড়ে, কারো লেখায় পড়ে না। এর কারণ হচ্ছে যে কেউ ফানি করে, কেউ সুন্দর করে লিখতে পারে না, আবার কেউ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে লেখে আরকি। তো যখন এই লেখার ক্ষেত্রে আমি যেটা চিন্তা করি, আপনাকে আমি একটা কলাম আমি দেখাই, আমার কিছু কলাম একটা স্ক্রিন শেয়ার দেই দেখেন। হচ্ছে কিনা একটু জানাবেন আমাকে। আপনারা কি এটা স্ক্রিন দেখতে পাবেন? এখন আমি একটু শেয়ার দেই। একটা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এর একটা স্ক্রিন শেয়ার দিছি। কেউ যদি একটু বলতেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখানে দেখেন আমার কিছু লেখা এই পত্রিকাটা ছাপছে। এর মধ্যে ১ম একটা লেখা লিভিং উইথ COVID-19 প্যান্ডেমিক, তারপর লিঙ্কিং এরকম অনেকগুলি লেখা আছে। এই সবগুলি আমার লেখা। এরপর আরো আগে অন্যান্য বছরের লেখা রিসেন্ট কয়েকটা লেখা আমি এখানে দেখাইলাম। তো একটা লেখা আমি আপনাদেরকে শেয়ার করি যেমন লিভিং উইথ COVID-19 প্যান্ডেমিক। মানে প্যান্ডেমিকের সাথে এই লেখাটা আপনার ছাপছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস অক্টোবর ১৬ তারিখ ২০২০ এ। তা এই লেখাটায় আমরা আসলে কিভাবে একটা লেখা দাঁড় করাই। একটা কথা মনে রাখবেন আপনারা রচনা লেখার কিন্তু একটা অভ্যাস আমাদের আছে সবার। আর পত্রিকায় কলাম এবং রচনা লেখার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে যখন আমরা রচনা লিখি তখন কিছু পয়েন্ট থাকে ইন্ট্রোডাকশন, কনক্লুশন, তারপর হলো ডেসক্রিপশন, বর্ণনা। এবং ডেসক্রিপশনের আবার অনেকগুলি পার্ট থাকে। লাস্টে থাকে কনক্লুশন। তা এখানে পয়েন্ট পয়েন্ট করে লিখি অথবা আমরা পরীক্ষার খাতায় যখন লিখি কোনো একটি বোর্ড কোশ্চেন তখন আমাদের কিছু পয়েন্ট করে করে লিখতে হয়। কিন্তু পত্রিকায় কলাম আপনারা দেখবেন যে কোনো পয়েন্ট থাকে না। এটা একটা মৌলিক ডিফারেন্স। অর্থাৎ পয়েন্ট থাকবে না কিন্তু লেখার একটা সিকোয়েন্স থাকবে এবং লেখার জন্য আপনাকে টেনে নেয় পরের প্যারায়। সেই চেষ্টাটা যখন থাকবে তখন ওইটাই আসলে সত্যিকারের লেখা হবে। আর এই লেখার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে পড়তে হবে। প্রচুর পড়তে হবে। যদি না পড়েন তাহলে আপনি লেখা আসবে না। এবং আপনাকে কিছু ১ম এ এলোমেলো পড়বেন, তারপর একসময় দেখবেন একটা গাইডলাইন পেয়ে যাবেন।
যে কোন বইগুলি পড়বেন এবং কোন বই পড়বেন না। তারও একটা গাইডলাইন আপনি নিজে থেকেই পেয়ে যাবেন। যদি আমি বলে দেই আপনাকে যে আপনি এই বইগুলো পড়েন, তাহলে সেটা কিন্তু ঠিক হবে না। হ্যাঁ? সেটা যথেষ্ট কারণ আমার পছন্দ আপনার পছন্দ একসাথে নাও মিলতে পারে। হ্যাঁ? এই যে না একটা ব্যাপার থাকে, অর্থাৎ আপনার পছন্দ যেটা মিলবে আপনি সেই জিনিসগুলা নিয়েই কাজ করবেন। যেমন আমি কাজ করি আপনার অর্থনৈতিক বিষয়, ব্যাংকিং বিষয় এবং আপনার মানব কল্যাণ, হিউম্যান ওয়েলফেয়ার কে কনসিডার করার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি যে এখানে আমার হিউম্যান ওয়েলফেয়ার টা এনশিওর করা যায় কিনা। হ্যাঁ? এখানে আমি জাতীয়তাবাদ বলেন অথবা বলেন ধর্মীয়বাদ বলেন, যে বাদ বলেন, এই বাদগুলোর উপরে আমি থাকার করার চেষ্টা করি। যেটা হচ্ছে যে জাতীয় মানবতাবাদ। তা মানবতার যদি ডেভেলপমেন্টটা হয়, সেরকম কিছু বিষয়কে সামনে রেখে আমি একটা কনক্লুশন টানার চেষ্টা করি। তো এটা হলো আমার একটা স্টাইল। আপনার স্টাইলটা অন্যরকম হতে পারে। এইজন্য আপনাকে অনেক পড়ে কিছু বই আপনাকে দেখবেন খুব টানবে। যেমন আমি আমার একটা ঘটনা বলি যে আমি ১ম পর্যায়ে আমি খুব এলোমেলো পড়াশোনা করছি। যখন লেখালেখির আগে আরকি। আমি লেখালেখিতে আসি ২০১৪ সালের ডিসেম্বরে ১ম আমার লেখা ছাপে। তারপরে অনেক লেখা ছাপছে। কিন্তু এর আগে আমি পেপারে আমি লেখি নাই। কিন্তু এর আগে আমি অনেক বই পড়েছি। তো বই পড়তে গিয়ে আমি প্রচুর ঘুরছি। কোথায় ঘুরছি? নীলক্ষেতে ঘুরছি, নিউ মার্কেটে ঘুরছি, আজিজ সুপার মার্কেট ঢাকায়, শাহবাগে এই জায়গায় ঘুরছি। প্রথম আলোর অফিসে ওই যে ওখানে একটা দেখবেন 'প্রথম আলোর' নিচতলায় একটা 'প্রথমা' নামে একটা প্রকাশক আছে। ওখানে আমি ঘুরছি। তো প্রচুর বই পড়ছি। ১ম তো আমি জানি না, লেখকদেরকে চিনি না, বইয়ের মান বুঝি না। তখন প্রচুর এলোমেলো বই। হঠাৎ করে একদিন একটা বই পেলাম আ আ আকবর আলী, আপনি চিনবেন হয়তো আকবর আলী স্যার, উনি সচিব ছিলেন, আপনারা হয়তো জানেন। উনি অর্থনীতির উপর একটা বই লিখছেন যে 'আজব ও জবর-আজব অর্থনীতি'। এই বইটা আমাকে নাড়া দিয়েছিল ব্যাপকভাবে, যে কি লিখছে, কত সহজভাবে কত স্পষ্ট কথাগুলি উনি বলে গেছে। হ্যাঁ? এস অর্থনীতি যে এত সুন্দর হতে পারে, এত মজার হতে পারে, আমার কাছে ওই বইটা পড়ে মনে হইছে আরকি। তখন তখন এই যে মজা পাওয়াটা, তারপর আমি উনার অনেকগুলি বই কিনছি। তখন দেখলাম যে উনার লেখার মধ্যে একটা আলাদা আমার ভাল্লাগা আছে, ভালো লাগা আমি পেয়েছি। তো আপনারা ওখানে নাও পেতে পারেন। আপনি আবার হুমায়ূন আহমেদের হয়তো পেয়ে যাবেন। যেমন আ আ আমি হয়তো ওখানেও পড়ি। হুমায়ূন আহমেদও আমি পড়ি। যখন একটু রিল্যাক্স বোধ ক ক পেতে হয় তখন হয়তো আমি ওইটা দেখি। কিন্তু আমি হয়তো গল্প, উপন্যাস, সাহিত্য এই জিনিসগুলার প্রতি আমি একটু কম পড়ি। আমার একটু আন্ডারস্ট্যান্ডিং কম আছে। কিন্তু আপনার যদি আগ্রহটা বেশি থাকে ওখানেও তবে আপনাকে যেটা করতে হবে, অনুসন্ধানী হতে হবে, ক্ষুধা থাকতে হবে নিজের ভিতরে। যদি ক্ষুধা না থাকে তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন না, এবং কিছুটা পাগলের মতো হতে হবে। হ্যাঁ? এবং আপনাদেরকে আমি বলি যে সমাজে ২ ধরনের পাগল আছে। এক ধরনের পাগল সবসময় ১০ এর বাইরে থাকে। আরেক ধরনের পাগল ১০ এর বাইরে যা কিছু থাকে সেটাকে ১০ এর ভিতরে নিয়ে আসে। যারা ১০ এর ভিতরে নিয়ে আসতে পারে তারা সমাজকে পরিবর্তন করে, তারাই সত্যিকারের লেখক হতে পারে, সমাজকে নাড়া দিতে পারে। তাই আপনাদেরকে এ আ এভাবে আপনাকে পাগলের মতো পড়তে হবে। তারপর আস্তে, আস্তে লেখায় চলে আসবেন। লেখায় যখন আসবেন তখন দেখবেন আপনার অফিসে আপনার গুরুত্ব বাড়বে। সবচেয়ে কঠিন আর্টিকেলটা আপনাকে লিখতে দেবে। সামাজিক সমস্যা নিয়ে আপনার অনেক বেশি সচেতন হয়ে যাবেন আপনি। আপনি আইনকে শ্রদ্ধা করতে শিখবেন। আপনি হয়তো ধর্মকেও শ্রদ্ধা করতে শিখবেন। তো এভাবে অ অ অথবা দুটোকেই শ্রদ্ধা করবেন। আইন এবং ধর্ম। তো এভাবে এ এ তে এক একটা লেখা আমি দেখাই আপনাকে আমি, যে এখানে এই যে একটা লেখা, এই লেখাটাকে আমি কিভাবে সাজাইছি। লিভিং উইথ কোভিড প্যান্ডেমিক। তো লেখায় দেখেন ১ম এ যেটা আসছে যে প্যান্ডেমিকটা কি? কোভিডটা কবে আসছে? ১ম প্যারাটা ছিল প্রেজেন্টলি ওয়ার্ল্ড ইস ফেসিং ডিফিকাল্ট টাইম বিকজ অফ করোনা ভাইরাস। দেখা তো যাচ্ছে এই না। করোনা ভাইরাসের কারণে যে সমস্যাটা হচ্ছে, এই স্যার সমস্যাগুলো আগে স্ক্রিন তুলে শেয়ার ধরলাম। হচ্ছে না, স্ক্রিন শেয়ার হচ্ছে না আমার স্যার। কথা স্ক্রিন আমার শেয়ার কথা বুঝতে পারছেন? স্ক্রিন শেয়ার কথা মনে বোঝা হয় একটু যাচ্ছে স্যার, লেট কিন্তু হয়ে যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না। একটু আবার শেয়ার ও, করুন। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা আমি আবার না স্যার। করতেছি শেয়ার। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ারিংটা করতেছি। এখানে দেখেন লেখাটা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে, এটা আমি বলছি যে এটা হলো অক্টোবরে ছাপছে। তো কোভিড এর সাথে আমরা কিভাবে থাকতে পারি, তাই লেখাটাকে আমি কিভাবে সাজিয়েছি। এখানে কোনো পয়েন্ট নাই, দেখছেন? এবং পত্রিকার লেখাগুলি সাধারণত ১,০০০ ওয়ার্ডে হয় সর্বোচ্চ। এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। ১,০০০ ওয়ার্ড অথবা তার চেয়ে কিছু কম। এর বেশি সাধারণত ওরা কলাম গুলা হয় না আরকি। কলাম গুলা বড় হইলে ছাপতে চায় না। আবার ছোট হইলেও ওরা ছাপতে চায় না। তা এই ১,০০০ ওয়ার্ডের ভিতরে আপনার লেখাটাকে কমপ্লিট করতে হবে। কখনো ৮০০, ৭০০, ৯০০ হইলেও সমস্যা হয় না। তা এখানে আমি ১ম এ যেটা বলেছি যে এই যে প্যান্ডেমিকটা কি?
প্যান্ডামিকের কারণে কবে থেকে আসছে এবং এবং কি হচ্ছে। তারপরে আসতেছে যে আপনার প্যান্ডামিকের কারণে আমাদের কি সমস্যা হচ্ছে, হ্যাঁ? তারপরে আপনার আসবে কি, নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্য রাইট অ্যাকশন আফটার করোনা ভাইরাস। এই লেখাটা ছিল যে করোনা ভাইরাসের পর আমরা কি করব। অর্থাৎ যারা অ্যালাইভ করোনা ভাইরাস কালীন সময় আপনি কি করবেন এবং করোনা ভাইরাসের পরবর্তীতে যখন চলে যাবে তখন আমি আপনার কিছু কনসেপ্ট এখানে আমরা তুলে ধরছি। আমি পুরোপুরি ইসে না যাই যে এখানে কি লিখেছি সেই কথাগুলো হয়তো না বললেও হবে। আমি ইটা বলে দেই যে স্ট্রাকচারটা কিভাবে দাঁড়াইলো। তারপর এখানে আমরা বলছি যে ফার্স্ট অফ অল দোজ হু আর অ্যালাইভ মাস্ট think deeply about rebuilding the world for welfare of human being। এখানে আমি একটা কথা বলি যে আমি সবসময় হিউম্যান বিং এর ওয়েলফেয়ারকে কনসিডার করে লিখি। তাই আমার কাছে ওই কথাটাই আসে আরকি। তা এখানে আমার তাদের কি করতে হবে সেই কথাগুলো বলার পরে আমি একটা কনক্লুশন টানছি আরকি, বুঝছেন? হ্যাঁ? তো সেই কনক্লুশনটা কি যাচ্ছে? লাস্ট বাট নট লিস্ট, লিডারশিপ শুড গ্রো বেসড অন স্কিল অ্যান্ড অনেস্টি, বাট ডোনেশন শুড বি provided to the relatives and in the neighborhood. ইন আদার হ্যান্ড, অর্থাৎ আমি এখানে একটা জিনিস আপনাকে বলে নিচ্ছি যে আমি এখানে কিছু কথা বলেছি যে কনক্লুডটা হচ্ছে যে আমাদের নেতৃত্ব দাঁড়াতে হবে সত্যতা এবং যোগ্যতায়। কিন্তু যখন আপনি দান করবেন, আপনি যখন কিছুটা জাকাত দিবেন তখন কারা পাবে আগে? তখন কিন্তু পাবে আপনার আত্মীয় এবং তারপরে পাবে আপনার প্রতিবেশী। তারা এখানে কিন্তু স্বজনপ্রীতির একটা ব্যাপার আছে। কিন্তু লিডারশিপ ডেভেলপ করার ক্ষেত্রে এই স্বজনপ্রীতিটা আপনারা করবেন না। সেটাই আমি বলেছি। On the other hand, the government taxation should be fair and done, এবং গভর্নমেন্টের যে ট্যাক্সেশন সেটা ফেয়ারলি হতে হবে। এবং আমি আরেকটা জিনিস আপনারা জানেন যে আমাদের বড় বড় বাজেট হয়, যখন বাজেটটা বড় হয় তখন কিন্তু ট্যাক্সও বেশি আদায় করার একটা ডিমান্ড থেকে যায়। তাই আমাদের দরকার হয় যে ব্যয়ের ক্ষেত্রেটা ঠিক মতো হচ্ছে কিনা। ব্যয়ের ক্ষেত্র যদি ঠিক মতো না হয় তাহলে জনগণের টাকার অপচয় হয়। হ্যাঁ, তখনই বলি যে দুর্নীতি হয় আর কি। তাই এই যে আমরা বলছি যে প্রত্যেকটা রাষ্ট্রকে এক্সপেন্ডিচার এর ক্ষেত্রে তাকে ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের বা খরচের হিসাব থাকবে এবং দায় থাকবে এবং কে কি কারণে খরচ করলো সেটার জবাবদিহিতা থাকতে হবে। অল হিউম্যান শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট দে আর ইন দ্য ওয়ার্ল্ড ফর লিমিটেড টাইম এন্ড দে মাস্ট রিটার্ন টু দ্য অলমাইটি। এটা আমাদের আমি একটা কনক্লুড করেছি আর কি। এটা একটা কলাম লেখার একটা স্টাইল আর কি। প্রথমে আপনাকে আমি আবার একটু রিপিট করি। প্রথমে ঘটনাটা বলবেন, কোনো একটা বিষয় বা প্রবলেম নিয়ে যখন লিখবেন সেই প্রবলেমের বিষয়টা বলবেন। বলার পর আপনি ওইটার ইফেক্ট কনসিকুয়েন্স কি হতে পারে সেটা বলবেন। শেষে একটা আপনি একটা করবেন, সমাধান দিবেন। সবসময় একটা সমাধান দেওয়ার চেষ্টা করবেন। এটা আমি করি আর কি। অনেকে কি করে শুধু সমালোচনা করে চুপ করে শেষ করে দেয়। যে অনেক সময় দেখবেন কিছু পেপার থাকে বা কিছু কলামিস্ট থাকে, যেমন আপনি কি করে শুধু সরকারের সমালোচনা, কখনো বিরোধী দলের সমালোচনা, কখনো আমেরিকার সমালোচনা করে শেষ করে দেয়। কিন্তু আমি যেটা চেষ্টা করি যে না, আপনাকে সমালোচনা করলে হবে না, সাথে সাথে আপনাকে একটা সলিউশনও দিতে হবে। এই সলিউশনটা যদি আপনি দিতে পারেন তখন কি আপনার লেখার গুরুত্বটা আর একটু বেড়ে যায় আর কি। তা এইভাবে আপনাকে লিখতে হবে। তাই আমি এটা একটা কলাম লেখার কথা আমি বললাম। কলামটা খুব সহজ লেখা, মোটামুটি এত কঠিন লেখা না। তবে কিছু আপনার বাংলায় লেখেন বা ইংরেজিতে লেখেন, যে ভাষাতেই লেখেন না কেন আপনারা এভাবেই লিখবেন। প্রথমে হলো কেন লিখতেছি, কি লিখতেছেন, কেন লিখতেছেন এবং এর কারণে কি হবে এবং এর কি সলিউশন আছে এবং শেষে একটা কনক্লুশন টেনে দেবেন। 1000 ওয়ার্ডের ভিতরে কোনো থাকবে না, হেডিং থাকবে না এবং কনসিকুয়েন্স থাকবে, প্রত্যেকটা প্যারার ধারাবাহিকতা থাকবে। এভাবে যখন একটা কলাম হবে তখন সেটা অনেক সুন্দর কলাম হবে আর কি। তারপরে আপনারা যখন নিজে লিখতে যাবেন, লিখতে গিয়ে যখন আপনি সমস্যায় পড়বেন তখন যদি আপনারা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা অবশ্যই কথা বলবো। আমি একটা বড় লেখার ব্যাপারে কথা বলবো এখন আমাদের একটু সময় নিয়ে। সেটা হচ্ছে যে একটা গবেষণা পেপার। আমি একটা গবেষণা পেপার আমরা কিভাবে লিখি আর কি, সেটা কিভাবে লেখা হয়। এখানে এই পেপারটার নাম হচ্ছে মাহাদিয়া ব্যাংকিং মডেল। হেডিংটা এখানে নাই, আপনারা দেখতে পাচ্ছেন তো, তাই না? হ্যালো, জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে এখানে প্রথমে হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট।
এইটা একটা ব্যাংকিং মডেল আমরা লিখেছি। আপনারা জানেন যে বাংলা পৃথিবীতে দুইটা মডেল আছে। একটা হচ্ছে ব্যাংকিং এর দুইটা মডেল আছে। একটা হচ্ছে কনভেনশন সাধারণ ব্যাংকিং, আর একটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং বলে আর কি। হ্যাঁ, তা এরপরে আমি আরেকটা ব্যাংকিং মডেল আমি দেওয়ার চেষ্টা করেছি। সেটা হলো এটার নাম দিচ্ছি আমি মাহাদিয়া। মাহাদিয়া শব্দের অর্থ হচ্ছে ওয়েল গাইডেড ব্যাংকিং মডেল আর কি। তো এটাকে আমি বলছি যে সাস্টেনেবল ব্যাংকিং মডেল। তা এই মডেলটা আমি কি করে লিখলাম, আমি সেই জিনিসটাই আপনাদেরকে একটু ব্যাখ্যা করব এবং এর বেনিফিটটা কি হয়। সাধারণত আপনারা যারা গবেষণামূলক কাজ করতে চান তাদের জন্য এটা খুবই, অথবা হায়ার স্টাডি করতে চান, বিদেশে যেতে চান হায়ার স্টাডি করার জন্য, তাদের কিছু লেখালেখির দরকার হয়। এবং আপনারা জানবেন যে সাধারণত 50 ওয়ার্ড লিখে একটা স্কলারশিপ পাওয়া যায়। হ্যাঁ, আপনার অথবা বিদেশ থেকে ইনভাইটেশন পাওয়া যায়। 200 ওয়ার্ড 250 ওয়ার্ড লিখে একটা ইনভাইটেশন পাওয়া যায়। হ্যাঁ, তুমি কি করো? আমার মেয়ে আসছে একটু। বাবা আমি ক্লাস নিচ্ছি, তুমি পরে আসো। আচ্ছা, তা এখানে আপনারা আমি বলতেছি 50 ওয়ার্ড থেকে 200 বা 250 ওয়ার্ড লিখেও একটা স্কলারশিপ পাওয়া যায় আর কি, বা বিদেশ যাওয়া সম্ভব। তাই সেটা কিভাবে লিখতে হয়, এই যে 50 ওয়ার্ড আপনি লিখবেন, সেটা কি লিখবেন? হ্যাঁ, প্রথমত হলো একটা সমস্যার সমাধান থাকবে, যেটা মৌলিক থাকবে। কখনো নকল করে লেখার চেষ্টা করবেন না, অন্যেরটা পড়বেন কিন্তু অন্যের ভাষায় আপনি কথা বলবেন না, নিজের ভাষায় কথা বলবেন। হ্যাঁ, আমরা প্রচুর কপি করি, এই কপি করার অভ্যাসটা আমাদেরকে এড়াই যেতে হবে। আমি কিন্তু পাওয়ার পয়েন্ট আজকে রাখি নাই, পাওয়ার পয়েন্ট আমার কাছে করা ছিল। কারণ পাওয়ার পয়েন্ট পরে কিন্তু আপনার লেখক হওয়া যায় না, পাওয়ার পয়েন্ট পরে পরীক্ষায় পাশ করা যায়। লেখক হইতে হলে আপনার মূল আর্টিকেল যেতে হবে, আর্টিকেল পড়তে হবে, বই পড়তে হবে, টেক্সট বই পড়তে হবে, এবং আপনাকে নিজেকে চিন্তা করতে হবে। তিনটা জিনিস আপনাকে জন্য প্রস্তুত থাকতে হবে, তিনটা বিষয়। একটা হলো পড়া, চিন্তা করা এবং কাজ করা। তিনটা জিনিস আপনাকে দরকার। লেখক হওয়ার জন্য লেখা, ব্যবসা হইলে ব্যবসা করা, যেটা করেন কাজ করা। প্রথমে হলো পড়তে হবে, চিন্তা করতে হবে, তারপর হবে কাজ করতে হবে। দেখবেন পৃথিবীতে অনেক সময় বলে যে অমুক চিন্তাবিদ, অমর্ত্য সেনের ব্যাপারে অনেক সময় বলা হয় যে সে চিন্তাবিদ। তা চিন্তাবিদরা অনেক সময় গুরুত্বপূর্ণ থাকে, আন্তর্জাতিকভাবে বিখ্যাত থাকে এবং সম্মানিত থাকে। চিন্তাবিদদের দেরকে স্রষ্টাও অনেক সম্মান করেন। হ্যাঁ, তাই এই যে চিন্তার জায়গাটাকে খোরাক হিসেবে আপনি, এরকম হয় যে আমি কি করি, আমি অনেক সময় একটা জিনিস নিয়ে ভাবি 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ চিন্তা করি, তারপর হয়তো 2 ঘন্টায় লেখি। হ্যাঁ, 2 ঘন্টায় লেখি, কিন্তু আমি কিন্তু এর আগে কিন্তু ব্যাকগ্রাউন্ডে 1 সপ্তাহ কিন্তু খালি ভাবছি অথবা কিছু হালকা কিছু পড়াশোনা করছি। হ্যাঁ, পড়াশোনা না করলে তো চিন্তাটা আসবে না। আগে তো আপনার কিছু দরকার হবে, খোরাক দরকার হবে, পড়তে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, শুনতে হবে মানুষের সমস্যাগুলি। অনেক সময় শুধু বই পড়লে সব সমস্যা পাওয়া যায় না। তো তখন আপনাকে কি করতে হয়, যে আপনাকে অন্যের মানুষের সাথে কথা বলতে হয়, বা ওই পার্টিকুলার ইস্যুতে যারা এক্সপার্ট আছে তাদেরকে কথা বলতে হয়। তা আমি আপনাদেরকে দেখাবো যে কি করে একটা ছোট্ট একটা 250 শব্দ লিখে আপনি একটা হয়তো আমেরিকার একটা ইনভাইটেশনও পেয়ে যেতে পারেন, একটা কনফারেন্সে পার্টিসিপেশন করার জন্য। তো সেটা সেখানে কি থাকে, এই 250 শব্দের মধ্যে কি থাকে, এখানে দেখেন একটা অ্যাবস্ট্রাক্ট আছে। অ্যাবস্ট্রাক্টের ভিতরে কত শব্দ আছে আমি একটু গুনি শব্দটা, অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ড সহ আমার এখানে শব্দ আছে 259। 259টা শব্দ আছে। তা এই যে 259টা শব্দে আমি কি লিখেছি এখানে, একটু লেখাই যথেষ্ট। আমি এই লেখাটা জমা দিয়ে হার্ভার্ড থেকে একটা ইনভাইটেশন আছে আমার। আপনারা চেনেন, অনেকেই হয়তো হার্ভার্ডের নাম শুনছেন। আম, এবং এটা আইবিএ তে একটা প্রেজেন্ট, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে একটা প্রেজেন্টেশন আমি দিছি। সেখানেও আমরা পুরো লেখাটা আমি কিন্তু জমা দেই নাই। পুরো লেখাটা আছে 7000 ওয়ার্ডে, কিন্তু শুধুমাত্র এই 250 ওয়ার্ডই জমা দিছি। হ্যাঁ, সেটা আইবিএ তেও তাই দিছি, এবং হার্ভার্ডে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে ওখানে এই 250 ওয়ার্ড জমা দিছি। ওদেরকে একটা কনফারেন্সে আমি একটা এই লেখার উপরেই আমি ওখানে একটা স্পিচ দেব। সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি। তো এই 250 ওয়ার্ডের ভিতরে প্রথমে থাকে আপনি কি লিখতে চান, অবজেক্টিভ কি। এখানে আমি এটা একটু ইন ডিটেলস আপনাকে লাইন বাই লাইন পরেই বলবো। The aim of the study is to explore the extent to which banking model would support sustainable banking practice. আমার লেখার আমার আমার আমি যে লিখতেছি, লেখার উদ্দেশ্য কি সেটা নিয়ে আমি এক লাইন লিখলাম। তারপর দ্য স্টাডি হ্যাজ গাইডেড বাই দ্য অবজেক্টিভস। এবং আমাদের যে প্রথম উদ্দেশ্যটা কি ছিল দেখেন, উদ্দেশ্য বলছি যে
ব্যাংকিং মডেল উড সাপোর্ট সাস্টেনেবল ব্যাংকিং প্র্যাকটিস, কি করে সাস্টেনেবল ব্যাংকিং প্র্যাকটিসকে সৃষ্টি করা যায়। এবং আমাদের এই স্টাডি কি করবে, এই উদ্দেশ্যটাকে গাইড করবে। হ্যাঁ, এখানে স্টাডি হ্যাজ বিন গাইডেড বাই দ্য অবজেক্টিভস অফ ইভালুয়েটিং দ্য প্রেজেন্ট ব্যাংকিং সিস্টেম অ্যান্ড ইটস প্রবলেম। তাহলে প্রথম উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমাকে কি বলতে হবে, এক্সিস্টিং যে ব্যাংকিং সিস্টেম আছে, দুইটা ব্যাংকিং সিস্টেম আছে, একটা কনভেনশনাল আর একটা ইসলামিক, এদের সমস্যা কি, হ্যাঁ সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এটা কিন্তু আপনি ওই মুখস্থ বা কল্পনা আইডেন্টিফাই করলে হবে না, ট্রুলি রিয়াল ওয়ার্ল্ডে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, ইটস প্রবলেম এন্ড নেসেসিটি অফ নিউ ব্যাংকিং মডেল, এবং নতুন যে ব্যাংকিং মডেল আমি লিখতে চাচ্ছি এটার জাস্টিফিকেশন কি, সেটা কি আদৌ দরকার আছে কিনা। তারপরে আমি লিখছি ডেসক্রিপশন অফ নিউ মডেল, এবং নতুন মডেলের একটা বর্ণনা থাকবে, ইটস বেনিফিট, এবং এটার বেনিফিট কি হবে। এবং আপনি জানেন যে প্রত্যেকটা বিষয়ের একটা কিছু লিমিটেশন থাকে, সীমাবদ্ধতা থাকে। হ্যাঁ, যেমন আপনি যদি ডানে যান বামে যেতে পারবেন না, অর্থাৎ আপনার কাছে যদি 5 টাকা থাকে, আপনি যদি একটা চকলেট খান আপনি একটা চা খাইতে পারবেন না। হ্যাঁ, আপনি চা খাওয়া হারাবেন। আসসালামু এই আলাইকুম যে একটা স্যার। অপরচুনিটি কস্ট। হ্যালো, স্যার একটা কিছু বলবেন? কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার এখানে কি আমরা মানে আমরা কোনো ফরম্যাট পাবো? সাপোজ আপনি বলছেন ঠিক আছে। মানে সাপোজ আমরা কি লিখবো, লিমিটেশন কোথায় দিব বা ফাইন্ডিংস হ্যাঁ, টা আমি কোথায় দিব? পুরা আর্টিকেলটা পড়লে আপনারা দেখবেন। আমি পুরোটাই আপনাদের দেখাবো, আমি শুধু অ্যাবস্ট্রাক্টটা দেখাচ্ছি, একটু ডিটেলস পুরোটা আমি আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, দরকার হলে আমি কিছু আর্টিকেল আপনাদেরকে পরবর্তীতে যদি আপনারা মেইল দিয়ে স্যার রাখেন, আমি মেইলে আমরা দিয়ে দিতে পারবো। স্যার আমার মনে হচ্ছে যে আপনার আর্টিকেলটা পড়া শেষ এই লেখাটা পড়া শেষ হলে সবার জন্য কোশ্চেন অ্যান্সার সেশন রাখলে ভালো হবে, কারণ আপনার কথার মাঝখানে বারবার ইন্টারাপশন হলে পরে আপনিও দেখা গেছে আপনার রিদমটা হয়তোবা ঠিক মতো রিচ করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা কোশ্চেন গুলো লিখে রাখেন। আমি এই শুধু অ্যাবস্ট্রাক্টটা দেখানোর পরে আমি আপনাদের কাছে কোশ্চেন চাবো। থ্যাংক ইউ স্যার। অ্যাবস্ট্রাক্টটা আমি হ্যাঁ, তাহলে এখানে বলছি কি, আমি দ্য স্টাডি হ্যাজ বিন গাইডেড বাই দ্য অবজেক্টিভ ইভ্যালুয়েটিং দ্য প্রেজেন্ট ব্যাংকিং সিস্টেম অ্যান্ড ইটস প্রবলেম। তারপরে আমি বলছি নেসেসিটি অফ নিউ ব্যাংকিং মডেল, নতুন ব্যাংকিং মডেলের প্রয়োজনীয়তা কেন, অ্যান্ড ডেসক্রিপশন অফ নিউ মডেল, এবং আমি যে মডেলটা দেবো তার একটা বর্ণনা থাকতে হবে যে এটা কিভাবে ডুয়াবল হয়, আমি তো একটা কিভাবে বর্ণনা হয়, অ্যান্ড ইটস বেনিফিট, এবং এর লাভ কি হবে, আমার সমাজের কি লাভ হবে। আপনার লাভ হইলে তো আর হবে না, সমাজ জাতি দেশ এখানে। এবং আপনাদেরকে আমি একটা কথা বলি এখানে, আপনারা যখন দেখবেন যারা বিশেষ করে পৃথিবী বিখ্যাত মানুষ আছে, হ্যাঁ, এবং যদি আমাদের সেই নবী রাসূলদের কথাও বলি, অথবা বর্তমান যুগের যারা বিখ্যাত, যেমন বিশেষ করে যদি মাইকেল জ্যাকসনের কথাও বলি, হ্যাঁ, এরা দেখবেন এদের গানের ভিতরে গণমানুষের সমস্যা, গণমানুষের প্রবলেম, গণমানুষের সুবিধা, এই জিনিসগুলো নিয়ে আসছে। এখন আপনার লেখায় যেমন দেখবেন আমাদের দেশে অনেক সময় গণমানুষের সমস্যাগুলো আমাদের নাটক সিনেমায় আসে, অনেক সময় নাটক সিনেমায় আসে না, শুধুমাত্র অ্যাফেয়ারের বিষয়টা, একটা ছেলে মেয়ের বিষয়টা চলে আসে। হ্যাঁ, বা এই বিষয়টা আসে তখন অনেক ক্ষুদ্র ন্যারোতে আসে। কিন্তু যখন আপনি গণমানুষের বিষয় নিয়ে আসতে পারবেন, তখন ওইটার ইম্পর্টেন্সই অনেক বেশি থাকে আর কি। তাই এখানে আমরা এটার বেনিফিটটা, ওই গণমানুষের বেনিফিটটা আপনাকে তুলে ধরতে হবে, দেন লিমিটেশন, এবং আপনার যে কথাগুলি বলবেন এর কিছু সীমাবদ্ধতা থাকবে, কিছু ডিফিকাল্টিস থাকবে, কিছু সমস্যা ক্রিয়েট হবে। সেই জিনিসগুলো কি সেটাও আপনাকেই বলে দিতে হবে যে এই মডেলটা নিলে এই সমস্যাগুলি আবার হবে। তারপরে আমি বলছি যে পারপাস স্টাডি, পারপাস অফ দ্য স্টাডি কি, সরি, আচ্ছা, ফর দ্য পারপাস অফ স্টাডি, আমাদের এই পারপাস বা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা যেটা করছি, ডেসক্রিপটিভ রিসার্চ ডিজাইন আমরা করছি। এবং আমরা একটা কি করছি, has been used for selecting business in operation and those formed as per conventional Islamic banking system, এবং দুইটা মডেলকে আমরা আমরা কনভেনশনাল এবং ইসলামী ব্যাংকিং, এটা দুইটা মডেলকে আমরা বিশ্লেষণ করছি। আমরা কিছু ডাটা কালেক্ট করব, আমরা সেটা বলছি যে আমরা কিছু ডাটা কালেক্ট করছি, ইন ডেপথ ইন্টারভিউ অফ ব্যাংকিং অ্যান্ড কাস্টমার্স অফ ব্যাংকস। আমরা দুই জায়গা থেকে আমরা ডাটাটা নিয়েছি, একটা হচ্ছে ব্যাংকার,
যারা ব্যাংকে চাকরি করে এবং সিনিয়র ব্যাংকার অথবা মিড লেভেল ব্যাংকার, আমি এই পেপারে সাধারণত সিনিয়র ব্যাংকারদেরকে নিছি, হ্যাঁ, মিড লেভেল ব্যাংকারদেরকেও নেই না। এবং আমরা বলছি যে কাস্টমার যারা ব্যাংকে আসে, যারা ব্যাংকের সার্ভিসটা নেয়, এবং ডাটাকে আমরা অ্যানালাইসিস করছি। সেকেন্ডারি ডাটা আমরা, জানেন তো ডাটাতে দুই ভাবে, একটা হলো প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি ডাটাটা হচ্ছে কি একবারে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া, কোশ্চেনিয়ার করে যে ডাটাটা নেয়, এটাকে বলে প্রাইমারি ডাটা। আর সেকেন্ডারি ডাটাটা হচ্ছে যে আরেকজন অলরেডি কাজ করছে, রিসার্চ করছে, একটা পেপারে লিখছে, জার্নালে লিখছে, সেই জিনিসগুলাকে আমরা অ্যানালাইসিস করা আর কি, ওইটা দেখে আমাদের কিছু বিষয় নেওয়া আর কি। সেটা কি, এই যে বুলেটিন, নিউজ পেপার, আর্টিকেল, ন্যাশনাল ইন্টারন্যাশনাল জার্নাল, এই জিনিসগুলা। এবং আমরা কি করছি, একটা স্যাম্পল হচ্ছে যে সংখ্যা আর কি, মানে কিছু সারা বাংলাদেশের সমস্ত ব্যাংকারের সম্পর্কিত তথ্য নেওয়া সম্ভব না, আবার সমস্ত কাস্টমারের থেকেও তথ্য নেওয়া সম্ভব না। তাই আমরা একটা স্যাম্পল, আমাদের সীমিত কিছু মানুষের সাথে কথা বলছি। সেটা কিভাবে বলছি, সেটা সিলেক্ট করছি কিভাবে, আমরা বলছি সেটা র্যান্ডম, অর্থাৎ স্ট্রাটিফাইড র্যান্ডম, অর্থাৎ একবারে র্যান্ডম না, 100% র্যান্ডম না, চয়েস বেসিসে র্যান্ডম, অর্থাৎ র্যান্ডমটা কিছু সিলেক্টিভ র্যান্ডম। এবং ফাইন্ডিংস অফ দ্য স্টাডি হ্যাভ শোন দ্যাট, এবং আমাদের এই স্টাডি করার পর কি ফাইন্ডিংস পেয়েছি, এখানে পুরো পেপারটাকে আমরা এখানে বর্ণনা করছি। ফাইন্ডিংসটা আমরা কি পেলাম সেটাও বলছি, যে এক্সিস্টিং মডেল হ্যাজ ইন প্রবলেম অ্যান্ড ইনডাইরেক্ট reinvention of sustainable banking and indicate reinvention of sustainable banking practice। এবং এক্সিস্টিং ব্যাংকিং মডেলে যদি প্রবলেম আছে এবং আমাদেরকে আরেকটি মডেলের প্রয়োজন আছে, সেই কথাটা আমরা পেয়েছি। আমরা পাইছি কি আরো, ইকোনমিক্স আর রান বেসড অন ইন্টারেস্ট এগেনস্ট বরোয়িংস। এবং আমরা বলছি যে অর্থনীতিটাকে রান করে কিসের ভিত্তিতে, সুদের অর্থনীতি। এখন আপনারা জানেন সারা পৃথিবীতে আছে যে অর্থনীতি, সেটা হচ্ছে সুদের অর্থনীতি। কিন্তু এই সুদের অর্থনীতির কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখেছি যে হ্যাঁ, এটার একটা সমস্যা হলো যে এটা নিশ্চিতভাবেই দিতে হয়, ব্যবসা হোক বা না হোক আপনাকে একটা সুদ দিতেই হয়। এটা হলো একটা সুদের অর্থনীতির সমস্যা। এবং কখনো এটা সিম্পল রেটে, কখনো এটা কম্পাউন্ড রেটে, অচক্রবৃদ্ধি হারে। তো এই সমস্যা আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোভিড, ব্যবসা হচ্ছে না কিন্তু আপনাকে সুদ দিতেই হবে। হ্যাঁ, এইটা আবার আপনার ব্যবসা অনেক বেশি হইলো, তখনও আপনাকে ওই একই হারে সুদ, কম হারে, বেশি হারে দেবেন না। এটা আবার একটা ব্যাপার আর কি। তো এটা দুই দিকেই সমস্যা, যে টাকা লগ্নি করে অথবা যে ব্যবসা করে। এবং এখানে আপনারা বলছেন এরিয়া পারপাস অফ বিজনেস শুড নট অনলি বি প্রফিট ম্যাক্সিমাইজেশন। এবং আরেকটা জিনিস আমরা বলেছি যে ক্যাপিটালিজমে অনেক সময় আপনাকে বলে যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, প্রফিট ম্যাক্সিমাইজেশন, ম্যাক্সিমাম প্রফিট। তা আমরা বলছি যে না, আমাদের সমাজের ওয়েলফেয়ারের বিষয়টা কনসিডার করা উচিত। এবং আমাদের কর্মচারী যারা আছে, আমরা রিসার্চ করে আমরা পেয়েছি, তাদেরকে ফ্যামিলি মেম্বারের মতো মর্যাদা দেওয়া উচিত। এবং এবং সিএসআর, আপনারা জানেন যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর নিয়ে সারা পৃথিবীব্যাপী কথা হচ্ছে। সেই কথা কিন্তু কোনো রেট নাই যে কত হারে দেবে, 2 টাকা দেবে, 1 টাকা দেবে, 3 টাকা দেবে। তা আমরা বলছি যে এটার একটা স্ট্রাকচার থাকতে পারে। সেই স্ট্রাকচারটা কি হবে সেই কথাগুলো আমরা এই পেপারে বলে দেব। এবং আমরা তারপরে আমরা বলছি যে এবং ট্যাক্সেশন, ফেয়ার ট্যাক্সেশন, ট্যাক্সটা যেন অতিরিক্ত না হয় এবং ট্যাক্সটা যেন কমও না হয়, একটা ফেয়ার ট্যাক্সেশন বেসড অন সিচুয়েশন আর কি। এবং এটা মেনটেনও করবে ব্যাংক। এবং ফাইনালি কনক্লুড দ্য প্রপোজ ব্যাংকিং মডেল উইল লিড। এবং আমরা পেয়েছি যে এই মডেলটা সম্পূর্ণভাবে সাস্টেনেবল হবে আর কি। এবং সাথে একটা কিওয়ার্ড আমরা খুব সংক্ষেপে এই মডেলটা সম্পর্কে আবার একটা এক লাইনে আমরা বলছি, যে পুরো এই যে এখানে যে এক প্যারায় যে কথা বললাম সেই কথাগুলোকে আমরা এক লাইনে আমরা বলবো। সেটাকে কি, এক্সিস্টিং ব্যাংকিং নিয়ে আমরা কথা বলছি, এক্সিস্টিং ব্যাংকের সমস্যা, ডেফিসিয়েন্সি। আমরা সমাধানে কি বলছি, বলছি যে আমাদের এখন ব্যাংকগুলোকে নিজের ব্যবসা করতে হবে। অর্থাৎ সেই ব্যাংক হবে না যে ব্যাংক শুধুমাত্র মানুষকে টাকা দেবে, মানুষই ব্যবসা করবে। আমি টাকা নেব মানুষের কাছ থেকে, আমি নিজে ব্যবসা করব, মানুষকে টাকা ফেরত দেব, এইভাবে হইতে হবে। আমরা সেই কথাগুলো বলেছি। হিউম্যান ওয়েলফেয়ার হবে, এর ফলে কি হিউম্যান ওয়েলফেয়ার হবে এবং সাস্টেনেবল ব্যাংকিং হবে আর কি। তো এই যে কথাগুলি আমি বললাম, এইভাবে যখন একটা পেপারে আসে, দেখেন এখানে কয়েকটা বিষয় আছে, আমি এটা একটু ভেঙে ভেঙে যদি বলি। প্রথমে হচ্ছে আমরা বলছি অবজেক্টিভ কি, অবজেক্টিভকে বাস্তবায়ন করার জন্য আমরা কি করেছি, হ্যাঁ, এবং এই যে এবং পারপাসকে আমরা কিভাবে কাজ করেছি, কি করব এবং কিভাবে কাজ করব। হ্যাঁ, আমাদের অ্যানালাইসিস হবে কি, সেকেন্ডারি ডাটা, প্রাইমারি ডাটা। হ্যাঁ, আমরা এই ডাটাগুলো কিভাবে কালেক্ট করব সেই কথাগুলো বলেছি।
এবং সবশেষে আমরা কি আসছি যে ফাইন্ডিংস, অর্থাৎ আমরা কি পাবো, আমরা এই স্টাডিটা করে আমরা কি পাইছি, কনক্লুশন, এবং আমরা এই কনক্লুশনটা পরে এটা কি হবে। ফাইনালি আমরা বলছি যে এটার দ্বারা একটা সাস্টেনেবল ব্যাংকিং মডেল হবে, এবং সেই কথাগুলোকে আমরা আবার সংক্ষেপে একটা লাইনে আমরা কিওয়ার্ডে আবার আমরা লিখে দিয়েছি। এটা হচ্ছে কিওয়ার্ড। দেখেন শুধু আমি এই কথাটুকু জমা দিয়েছি, পর ওরা যাচাই বাছাই করে হার্ভার্ড থেকে আমাকে অ্যাকসেপ্টেন্স দিয়েছে। এবং আমি এর আগে ইতালি গেছিলাম গত বছর কনফারেন্সে, এই যে প্যান্ডামিকের ঠিক আগের সময় মার্চে, অন্য আরেকটা পেপার নিয়ে একটা স্পিচ দেওয়ার জন্য। সেখানেও আমরা কিন্তু পুরো পেপারটা জমা দেই নাই, শুধুমাত্র এরকম 200 ওয়ার্ড বা 250 ওয়ার্ড জমা দিছি। দেখেন সেই 250 ওয়ার্ডের প্রেক্ষাপটে ওরা শুধু অ্যাকসেপ্টেন্স দেয় নাই, আমাকে কিছু খরচও দিছে, এবং আমাকে ওখানে নিয়ে আমার কথা শুনতে চাইছে। কথা শোনার জন্য ইউরোপের লোকেরা টাকা খরচ করতে চায়, এটা কিন্তু খুব আমাদের জন্য অবশ্যই গর্বের যে কথা শোনার জন্য টাকা খরচ করছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাকে একটা সেনজেন ভিসাও আমি পেয়েছিলাম। হ্যাঁ, আমরা ইউরোপীয় ইউনিয়নের ভিসা। ওই শুধুমাত্র আমি কিন্তু কি দিছি, আমি দেওয়ার মধ্যে কিন্তু এই 200 বা 250 দিয়েছিলাম তাদেরকে। পুরো পেপারটা কিন্তু হয়তো আমি সাথে নিয়ে গেছি, কিন্তু ওদেরকে তো আর দেইনি, ওরা কিন্তু পুরো পেপার পরেও নাই। হ্যাঁ, ওখানে হয়তো শুনছে যে যখন স্পিচ দিতে গেছি তখন আমি হয়তো পুরো পেপারটা বেশ ডেসক্রাইব করছি, কিন্তু তার আগ পর্যন্ত ওরা জানে না। হ্যাঁ, এভাবে যখন আপনি লিখতে পারবেন তখন দেখবেন যে আপনার জন্য হয়তো পৃথিবীর দুয়ারটা খুলে যেতে পারে। তখন আপনাকে আর ভিসামুক্ত পৃথিবী আন্দোলন করতে হবে না, বরং বিশ্বের বিভিন্ন দেশগুলি আপনাকে ভিসা দেওয়ার জন্য হয়তো এগিয়ে আসবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই অ্যাবস্ট্রাক্ট নিয়ে আমাকে করতে পারেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার, এই যে কিওয়ার্ডস যে আছে, এটার প্রয়োজনীয়তাটা যদি একটু বলতেন, মানে ডিটেইলস আর কি। আচ্ছা, হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে যেটা বুঝে ওরা, ওই যে পুরো প্যারাটাও অনেকে পড়তে চায় না, অনেকে ওই যে শুধু কিওয়ার্ড দিয়ে বুঝতে চায় যে আসলে আপনি কি বুঝাতে চাচ্ছেন, আপনি কি নিয়ে বলতে চাচ্ছেন, তাই না? আমি পুরো প্যারাটা পড়লে অনেক সময় লাগে না। জি এখানে স্যার। আমি এখন দেখেন এখানে আমি কি বলছি, যে পুরো প্যারায় কি বলছি, আমি প্রথমে বলছি না এক্সিস্টিং ব্যাংকিং, তাদের ডেফিসিয়েন্সি, তাদের কি ভুল আছে দেখেন। মানে এই যে আমার যে লেখার স্ট্রাকচারটা দেখেন, আমি এখানে নিয়ে আসছি যে প্রথমে হলো বলছি যে এক্সিস্টিং ব্যাংকিং ডেফিসিয়েন্সি গুলা কি আমি বলি না এখানে। তারপরে আমি সলিউশন গুলো বলছি, যে আমি কি বলছি, ডিলিং উইথ গুডস, অর্থাৎ ব্যবসায় আসতে হবে এবং হিউম্যান ওয়েলফেয়ারের বিষয়টাকে কনসিডার করতে হবে, এবং এর ফলে আমাদের রেজাল্টটা কি হবে, আলটিমেট রেজাল্ট হবে সাস্টেনেবল ব্যাংকিং। আমরা তো আসলে সাস্টেনেবল ব্যাংকিংটা চাই, তাই না? জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা কি আমরা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা কি এই যে আপনি যেটা শেয়ার করতেছেন, এটা কি আমরা পেতে পারি এক্সাম্পল হিসেবে? হ্যাঁ, আপনারা ইমেল দিয়ে দিন, ইমেল আইডি দিলে আমরা কিছু আর্টিকেল আপনাদের দিয়ে আর্টিকেল কালেক্ট করতে পারবেন, আপনারাও পাবেন। সেটা হচ্ছে আমি বলি গুগল, আপনারা আপনারা সবাই গুগল চেনেন, তাই না? গুগলটা চেনেন, জি কিন্তু জি। গুগলের আরেকটা সাইট আছে, সেটা হলো গুগল স্কলার নাকি স্যার? হ্যাঁ, গুগল স্কলার। তা গুগল স্কলারে গেলে আপনারা ওখানে যে সার্চ করলে দেখবেন যে আপনার পার্টিকুলার অনেক আর্টিকেল আপনারা পাবেন, পিডিএফ ফাইল ফোল্ডার হিসেবে পাবেন। অনেক স্যার, সময় আপনার পুরো প্রোফাইল আছে না? আর্টিকেল পাবেন, অনেক সময় শুধু পুরো আর্টিকেল পাবেন না, শুধু এই অ্যাবস্ট্রাক্টটা পাবেন। অ্যাবস্ট্রাক্টটা পড়লেও বোঝা যায় যে কি বলছি আমরা। স্যার, আপনি কি ওই বিষয়ে কোনো কথা বলবেন যে হচ্ছে আমরা আমাদের লেখাগুলো বা আমাদের রিসার্চ পেপার গুলা স্যার ওদের কাছে কিভাবে রিচ করবো, ওই প্রসেস গুলা নিয়ে কি কিছু বলবেন? রিচ করা খুব সহজ। ওরা বিভিন্ন সময় ওদের ইন্টারনেটে ওরা বলে, ওরা সার্কুলার দেয়। স্যার, এই ক্ষেত্রে মানে আমরা মূলত কিভাবে জানবো আর কি এটা সোর্স কি, মানে আমরা এদের আপনাকে একটু অনুসন্ধানী থাকতে হবে, সার্চ করতে হবে যে বিভিন্ন দেশের যে ইউনিভার্সিটি গুলি ওই যে কল ফর পেপার, বুঝছেন, হ্যাঁ, বা ইন্টারন্যাশনাল কনফারেন্স, যেমন আপনি একটা সার্চ দিলেন হার্ভার্ড কলেজ কনফারেন্স 2021, হ্যাঁ, এই নামে সার্চ দিলেন, দেখা যাবে কি আপনি একটা পেয়ে যাবেন। সাপোজ আপনাকে আমি একটা দেখাই, আমি এখান থেকে ইনভাইটেশনটা আছে, আপনারা আমি সার্চ করে দেখাই যে কিভাবে সার্চ করলাম। দেখুন আপনি সার্চ করলেন এইভাবে, আপনার গুগল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমাকে তো দেখতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন? না না স্যার, আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা,
হার্ভার্ড কলেজ কনফারেন্স, এই যে 2021-এর একটা কনফারেন্স। এখানে দেখেন এখানে আছে না এই যে একটা হার্ভার্ড হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। 2021। হ্যাঁ, এখানে এইভাবে আপনি যেমন একটা পেয়ে গেলেন, তাই না? এইটা হাইপার হার্ভার্ড কনফারেন্স 2021। হ্যাঁ, এটা হবে কবে? ওই যে জুলাই, জানুয়ারি 15 থেকে 21, বুঝছেন? এখানে এই যে কারা কারা আসবে এখানে দেখা যাচ্ছে, দেখেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে আছে না ডিরেক্টর জেনারেল, জি উনি থাকবে ওপেনিং রিমার্কস, আর ক্লোজিং এ থাকবে হলো কে, ফর্মার প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড, উনি থাকবে আর কি, বুঝছেন? তারপর আরো অনেকে থাকবে আর কি, এরা এরা কি পার্সনদের ছবি টবি এরা দিয়ে রাখছে আর কি। হ্যাঁ, এটা হবে এই যে 15, 16, 17, 18 4 দিন। তো এটা কিন্তু একটা কনফারেন্স, আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, স্যার এখানে এক্ষেত্রে মনে এরা হয় ফি নেয় নাকি স্যার? এরা ফিও নেয়, অনেক সময় স্কলারশিপ দেয়। এটা ফি থাকে, সবসময় একটা ফি থাকে, অনেক সময় ওটা ওরা অনেকে ওয়েভার করে দেয়। যেমন আমি ইতালি গেছিলাম, আমার ফিটা ওরা ওয়েভ করে দিছিল এবং হোটেলে থাকতে দিছিল ফ্রি। হ্যাঁ, 2 দিন। তারপরে আপনার এখানে যেমন একটা ফি আছে, দেখেন এই যে দেখাচ্ছে না $50। ডলারটা খুব বেশি না, কিন্তু $50 মানে কত? 4,000, 4,500 টাকা। এটা হলো শুধু ডেলিগেট, আর যদি গোল্ড টায়ার হন তাহলে $175। স্যার আই হ্যাভ এ কোয়েশ্চেন। হ্যাঁ বলেন। স্যার আমরা অনেক সময় মানে পেপার যে আমরা সাবমিট করব ইন্টারন্যাশনাল যে ইয়াগুলোতে, জার্নালগুলোতে, সো অনেক সময় স্যার ওদের কিছু সিস্টেম থাকে, মানে আমি কিভাবে লিখবো। সাপোজ আমি আমার মতো করে আমি থিসিস করলাম, কিন্তু এটা হয়েছে কি হয়তো বা ওখানের সাথে আমার অ্যাডজাস্ট করছে না, মানে ওদের ম্যানুস্ক্রিপ্টটা বা ওদের সিস্টেমটা আমি কিভাবে খুঁজে পাবো না, যে ওরা এটা কোন তো এটা ধরনের এটা এটা কোনো পছন্দ এটা করে। কোনো ওদের ওদের জন্য কোনো আলাদা সিস্টেম নেই, ইন্টারন্যাশনাল ওয়েতে একই, যে আমি যে স্ট্রাকচারটা দেখাইলাম না, জি স্যার। এই স্ট্রাকচারই আপনি লিখবেন। লিখলে আপনারা বিভিন্ন জায়গা থেকে অ্যাকসেপ্টেন্স পাবেন। আর আমি নিজেও এডিটর, আপনাদের লেখা যদি মান ভালো হয় আমি নিজেও কিছু কিছু জায়গায় আপনাকে সুপারিশ করতে পারবো। হ্যাঁ, থ্যাংক বিশেষ ইউ করে স্যার। ইন্ডিয়া একটা জার্নাল আছে। স্যার আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি স্যার। আপনার আর্টিকেলটা শুধু কোয়ান্টিটেটিভ আর্টিকেল, না না, এটা বিজনেস আর্টিকেল। মানে সরি, কোনটা? এটা কি স্টাডিটা কোয়ান্টিটেটিভ? এখানে না তো না, কোয়ালিটেটিভ ছিল না। কোয়ালিটেটিভ। কারণ আমরা কোয়ালিটেটিভ। এখানে ইন ডেপথ ইন্টারভিউ দিছি, বুঝছেন? ও আচ্ছা। আমরা স্যার ওই যে আবার স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ওইভাবে ইউজ ঘন করেছেন তো? ইন্টারভিউ নেই, আমরা ইন ডেপথ ইন্টারভিউ নিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার ছিল। এখানে আপনারা, আমি বলি যে এখানে ওরা এই যে $50 রাখছে আর $175, দুইটা ফি আছে। তো এই ফিটা আমারে ওরা করে দিছে, ওয়েব করে দিছে আর কি। আমি পরে করছিলাম যে আমি ফি দিতে পারবো না, কারণ কিন্তু কষ্ট স্যার করে লেখালেখি। টিকিট প্রাইসটা না, এটা ওয়েবিনারে হবে বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার আসসালাম। কৃতি জি অনিমেষ, বলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বলছি স্যার। স্যার জি ভাই কনফারেন্স বলেন। পেপার এবং রিসার্চ পেপারের মধ্যে পার্থক্যটা কি স্যার? যাহাই কনফারেন্স পেপার তাহাই রিসার্চ পেপার। হ্যাঁ, কোনো পার্থক্য নাই। তবে কনফারেন্স পেপারে সাধারণত অনেকে শুধু অ্যাবস্ট্রাক্টটা জমা দিয়ে হাফ ডান করেই কনফারেন্সে যেতে পারে। অ্যাবস্ট্রাক্টটা ঠিক মতো থাকতে হয়, বুঝছেন? হ্যাঁ, আর আর স্যার আর রিসার্চ আমি পেপার একটা প্রশ্ন করতে আর ডিফারেন্স যেটা হচ্ছে কি, একটা পাবলিশড, একটা হলো আনপাবলিশড, এটা হলো একটা ডিফারেন্স। হ্যাঁ, আর একটা হচ্ছে যে পাবলিশ পেপারটা যে পিয়ার রিভিউড হয়, আর কনফারেন্স আপনার পেপার যেটি আছে কনফারেন্স পেপার পিয়ার রিভিউড অনেক সময় হয় না। হ্যাঁ, কনফারেন্স পেপারে অনেক সময় পিয়ার রিভিউড হয় না। হ্যাঁ, কিন্তু আপনার পাবলিশ পেপারে অনেক সময় পিয়ার রিভিউড হয়ে পাবলিশ করে। এবং এখানে জার্নালেরও কিছু রেটিং আছে, স্কিপাস ইন্ডেক্স জার্নাল আছে, এগুলো খুব ভালো জার্নাল। আবার কিছু আছে নরমাল জার্নাল যাদের কোনো রেটিং নাই। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। হ্যালো, এগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন আর কি, সমস্যা নেই। আমি রায়হান বলছিলাম। হ্যালো। হ্যাঁ ভাইয়া। জি, জি। আচ্ছা, আপনি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছেন, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি বা হার্ভার্ড কলেজ কনফারেন্স 2011, ঠিক আছে? এখানে কি তারা কোনো চাহিদা, তাদের কোনো ডিমান্ড থাকবে যে আপনি যেমন ব্যাংকিং এর উপরে যেখানে লেখেন, ওইখানে কি হ্যাঁ, ওটা বলে দেবে ওরা বলে দেবে যে কোন কোন বিষয়ের উপর ওরা লেখা চায়। এখানে আপনি দেখেন কনফারেন্স ট্র্যাক বলছে, দেখছেন আর্টস, মিডিয়া, কালচার, ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট, এটার সাথে মিলতে হবে তো। এখন ধরেন ওরা কনফারেন্স করে বিজনেসের উপর, আপনি নিয়ে গেলেন সায়েন্সের উপর, তাই না? সেটা একটা বিষয়। আচ্ছা, হ্যাঁ, এবং এই ট্র্যাকে জমা দিতে হবে, ট্র্যাকে জমা দিতে হবে। এই যে এখানে দেখেন ট্র্যাক দিছে না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি 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 স্যার, জি স্যার। হ্যাঁ, এই ট্র্যাকে আপনি যে ট্র্যাকে পড়েন, যেমন ইকোনমিক্স, গ্লোবাল মার্কেটিং এন্ড ইকোনমিক্স,
আমারটা হয়তো এখানে পড়বে, অথবা এনার্জি এনভায়রনমেন্টাল সাস্টেনেবল, হ্যাঁ, সাস্টেনেবিলিটি, আচ্ছা হ্যাঁ, তো আমি হয়তো এই আপনাদের দুইটার একটার মধ্যে পড়বে। আপনার মনে হয় কোনো অর্গানাইজেশন থেকে এটা অ্যারেঞ্জ করছেন, আমি কি আপনাদের হোসনাবাদ ডিবেটিং ক্লাব ওইখান থেকে আর কি লিংকটা কালেক্ট করছি। তো আচ্ছা আচ্ছা, আমি জি হ্যাঁ, জি আমি বলতে চাচ্ছি যে আপনি এখানে যে একটা রিসার্চ পেপারে যেখানে বলছেন যে ডাটা কালেকশন করতে হবে, ঠিক আছে, কিন্তু এই যে অ্যানালাইসিসের বিষয়টা, অ্যানালাইসিসটা এটা সাধারণত অনেক বৃহৎ আকারে কোনো ফিনান্সিয়াল বা কোনো অর্গানাইজেশন বা গভর্নমেন্টের হেল্প লাগে, কিন্তু এখানে না না, অ্যানালাইসিস হেল্প লাগবে কেন? আপনি করবেন, আপনি ওই যে এসপিএসএস জানলে এসপিএসএস সফটওয়্যার দিয়ে আপনি করবেন। আমরা আসছি, ওইগুলো আসছি, আমরা শুধু অ্যাবস্ট্রাক্ট নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা আচ্ছা স্যার, আমার একটা জি স্যার, কোশ্চেন ছিল আর কি অ্যাবস্ট্রাক্ট স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার আপনি অনেক চমৎকার ভাবে অ্যাবস্ট্রাক্টের বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন। কিছু কিছু পয়েন্ট আপনি তুলে ধরেছেন যে অ্যাবস্ট্রাক্টে থাকতে হবে আপনি এইম, তারপরে হচ্ছে আপনার সাজেশন থাকতে হবে, ডেটা কালেকশন, স্যাম্পল কালেকশন, কিভাবে লাস্টে ফাইন্ডিংস থাকবে। এখন এই যে স্টেপগুলো আপনি একটার পর একটা এখানে মেনশন করছেন, আমার মনে হচ্ছে যে আপনি যারা আমরা বিগিনার আছি, যারা শুরু করতে চাচ্ছি এই রিসার্চ পেপার, তাদের জন্য যদি আপনি এই অ্যাবস্ট্রাক্টের বিষয়টা, এই যে মনে করেন যে চুম্বক, অ্যাবস্ট্রাক্টের যে চুম্বক বিষয়টা আপনি সাজাইছেন স্টেপ বাই স্টেপ, এইখানের টোটাল সিরিয়ালটা, এইটা যদি একটু পয়েন্ট আকারে অ্যাবস্ট্রাক্টের নিচে আমাদের জন্য একটু পরে আপনি যদি আপনার ফ্রি টাইমে লিখে আমাদের ফেসবুক গ্রুপটাতে যে আফসার ভাই আছে ওনাদের কাছে দিয়ে দিলে, আমরা আপনার এই অ্যাবস্ট্রাক্টের যে এই কাঠামোটা আপনি এখানে আমাদের সামনে প্রেজেন্ট করছেন, আমরা এটাকে একটু ওইটা ফলো করে দেওয়া যাবে, তাহলে ওই যে আপনার হেডিং ধরে এবং ওখানে মিনিং ওইভাবেও দেওয়া যায়। এটা বর্ণনার চেয়ে পেপার দেখতে ভালো হয়, পেপার দিয়ে কাজ করলে ভালো হয়, বুঝছেন? পেপার একটা দিয়ে কাজ হলো, করলে ভালো হবে। আমি এখানে বলে দিলাম যে এইম মানে কি, এইমের একটা সংজ্ঞা দিলাম। না স্যার, আপনার এটাতে আপনি যে বলছেন এই জিনিসটা টোটাল বোঝা গেছে যে চমৎকার, বাট এই কাঠামোটা যদি মানে আই মিন একটু পয়েন্ট আকারে যদি আপনার অ্যাবস্ট্রাক্টের বিষয়টা একটু পয়েন্ট আকারে দিয়ে দিতেন, আমার মনে হচ্ছে যে এটা তাহলে আমি একটা অ্যাবস্ট্রাক্টটা ধরে ভেঙে ভেঙে বুঝাই দেবো যে একটু হইলো Yes, sir. অবজেক্টিভ বলে, এটাকে ডাটা কালেকশন, এটাকে এভাবে আমি একটা দিয়ে দেবো। জি, আচ্ছা স্যার, জি সম্মানিত Thank you, sir. পার্টিসিপেন্ট, আমরা হচ্ছে আমাদের আরো টপিকে যাই। যাদের হচ্ছে প্রশ্ন করতে করতে ইচ্ছা করবে বা যারা প্রশ্ন করতে চান, তারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আর আমরা একটু বলে রাখি যে আমাদের কিন্তু মাস্টার ক্লাস সেশনটা আসলে হচ্ছে যে আমরা কিন্তু পোস্ট সেশন ফলো আপ আছে আর কি, অর্থাৎ আপনাদেরকে মেন্টরিং করা হবে। দ্যাট মিনস আপনি অ্যাবস্ট্রাক্ট যদি লিখতে চান, ভালো মানের অ্যাবস্ট্রাক্ট লিখতে চান, তখন হচ্ছে আপনি এই ক্লাসের পরে আপনি যদি চান তখন হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর বা আমাদের মেন্টরদেরকে হচ্ছে আপনি কি করতে পারবেন, পার্সোনাল নক দিতে পারবেন। ঠিক আছে, আপনারা কিন্তু গুগল ক্লাসরুমের লিঙ্ক সবাই পাইছেন, ম্যাক্সিমাম জয়েনও করছেন, এবং আমরা আপনাদের এখানে অনেক রিসোর্স শেয়ার করব। মানে এই মাস্টার ক্লাস মিনস এই ক্লাস না, সাথে কিন্তু আপনাদের একটা জার্নি আছে। দ্যাট মিনস আমরা আপনার সাথে আরো অনেক দিন থাকবো। কেমন? গুগল ক্লাসরুমের মধ্যে আপনাদের অনেক রিসোর্স দেওয়া হবে, অনেক হচ্ছে আপনার কিভাবে একটা আপনি অ্যাবস্ট্রাক্ট লিখবেন এটার বুলেট পয়েন্ট আকারে আপনাদেরকে দেওয়া হবে। আমাদের কিন্তু ইনস্ট্রাক্টর প্রথমে বলেছে যে সে কিন্তু স্লাইড তৈরি করেছে, বাট সে সেটা এখানে প্রেজেন্ট করে নাই। মানে কেন করে নাই? যে আসলে ক্লাসের জন্য হয়তো এই জিনিসটা তার কাছে মানে ভালো মনে হয় নাই, বা সে হয়তো বা চান নাই, কিন্তু আপনারা সমস্ত রিসোর্স গুলো আপনারা গুগল ক্লাসরুমের মধ্যে পেয়ে যাবেন। কেমন? আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমরা আর কারো কোনো কোশ্চেন আছে অ্যাবস্ট্রাক্ট নিয়ে? আচ্ছা, বলতে জি জি বলেন। অ্যাবস্ট্রাক্টে আপনার কোন কোন বিষয় একদম বাধ্যতামূলক থাকা লাগবে, যেমন এটার প্রয়োজন? হ্যাঁ, এই বিষয়গুলোই থাকতে হবে আপনার। আমি যেটা বললাম যে আপনার অবজেক্টিভ কেন লিখতেছেন, এবং আপনি যদি সংক্ষেপে ধরেন এই অ্যাবস্ট্রাক্টটাকে আপনি 50 ওয়ার্ডে নিয়ে আসেন। যেমন আমি গতবার আমেরিকাতে সাবমিট করছিলাম, সেখানে ওরা চাইছে যে 50 ওয়ার্ডে দেন। হ্যাঁ, 50 ওয়ার্ডে যখন দেখেন তখন কিন্তু আবার এই ইন্ট্রোডাকশনের কথা বলা যাবে না। ওই তখন আমি শুধু বলছি যে আমি একটা স্টাডি করব ব্যাংকিং এর উপর, সেখান থেকে এই স্টাডির জন্য আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং ডেসক্রিপটিভ রিসার্চ আমরা এই মেথোডোলজি ফলো করে আমরা ফাইন্ডিংস এর চুম্বক পয়েন্ট গুলো আমরা বলে 50 ওয়ার্ডে শেষ করে দিছি। এই ফাইন্ডিংসটা পাবো, এটাকে আরো শর্ট করে দিছি, বুঝছেন? এটা ওরা চাইছিল 50। সেখান থেকে পরে আর আমি ভিসার জন্য অ্যাপ্লাই করি নাই, কারণ হচ্ছে যে ভাইরাস চলে আসলো, তখন পরে ওরা কনফারেন্সটা বন্ধ করে দিছিল। আমি আর ভিসার জন্য অ্যাপ্লাই করি নাই। যাই হোক, তো ওরা ইনভিটেশন পাঠাইছিল আমাকে 50 ওয়ার্ডের জন্য। হ্যাঁ, এইভাবে আপনাকে শিখবেন। তারপরে আমি বলছি যে এখানে এই যে একটা পেপারে প্রথমে অ্যাবস্ট্রাক্টের পরে ইন্ট্রোডাকশনটা একটু সহজ ভাষায়, সহজ বুদ্ধ ভাবে, ওই যে কলাম লেখার মতোই, যে সাস্টেনেবিলিটি বলতে কি বোঝায়,
বুঝছেন? তারপর এই যে ব্যাংকিং এ যে প্রবলেম হইলো আপনারা অনেকে জানেন হয়তো 2007 এবং 8 সালে, হ্যাঁ, যে সাবপ্রাইম মর্গেজ হয়েছে, হ্যাঁ, যে কেন হইলো বুঝছেন? আচ্ছা, এবং সেখানে বাবলটা কি? জি? হ্যাঁ, আচ্ছা, ওইটা হলো সাবপ্রাইম মর্গেজ বাবল। এটা হচ্ছে কি আপনার ওই আমেরিকাতে ওই আপনার একই জমি ব্যবহার করে ধরেন 4 জনকে 5 জনকে লোন দিছে। যেমন আপনার একটা জমি আছে, ওই জমিটা ব্যবহার করে 4টা ব্যাংক আপনাকে লোন দিছে। হ্যাঁ, এটা হলো মর্গেজ বাবল হয়েছে। মানে বাবল কি হয় দেখেন, বেলুন যখন ফুলান তখন কি হয় দেখেন, অল্প পানি দিয়ে একটার পর একটা তৈরি হয় না, তখন অনেকগুলা ব্যাংক একই হাউজিং মর্গেজ রেখে লোন দিচ্ছে, তখন ওইটাকে বলা হয়, যেমন আপনাকে যদি বলি সাবপ্রাইম মর্গেজ বাবল হয়েছে আর কি। হ্যাঁ, তো এই বিষয়গুলো হয়ে অনেক ক্রাইসিস হয়েছে। এই যে আপনাকে এটা হয় কারণ কি সুদের ব্যাংক যখন করে তখন একটু ইরেসপন্সিবল ব্যাংকিং হয় আর কি, বুঝছেন? যে আমি টাকা দিলেই তো আমি ইন্টারেস্ট পাবো, ব্যবসা হোক বা না হোক। হ্যাঁ, তো ওই ধারণা থেকে এইরকম হয়। অনেক সময় ওই যে টার্গেট থাকে, টার্গেটের প্রেসারও থাকে। তারপরে যে ব্যাংকিং ক্রাইসিস, এগুলো নিয়ে আমরা বিভিন্ন আর্টিকেল থেকে, সেকেন্ডারি ডাটা থেকে আমরা নিচ্ছি। কনসিকুয়েন্স, ফলাফল কি হয়েছিল আমরা সেগুলো একটু বললাম ইন্ট্রোডাকশনে। তারপরে আপনারা আসেন পারপাস। আমরা ইন্ট্রোডাকশনটা খুব সহজ, এটা বিভিন্ন জার্নাল টার্নাল থেকে দেখে থেকে আপনারা লিখবেন যে এটা সম্পর্কে একটা বর্ণনা দেওয়া আর কি। হ্যাঁ, এটা লিখবেন। তবে এই লেখাগুলো আপনারা অন্য জার্নাল থেকে নিলেও মনে রাখবেন এই লেখাগুলো কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজে হতে হবে, হুবহু কপি করতে পারবেন না। হ্যাঁ, কারণ এই যে লেখা, এগুলো কিন্তু আবার চেক হয়। হ্যাঁ, যে আপনি কি আরেকজনের কাছে কপি করে লেখছেন নাকি আপনি নিজে লেখছেন, চেকটা করার সফটওয়্যার আছে, সেটাকে বলা হয় প্লাগারিজম চেকিং সফটওয়্যার অথবা ডুপ্লিকেসি চেকিং সফটওয়্যার, যেটাই বলি। হ্যাঁ, এটাকে চেক করা যায় ওই সফটওয়্যারে। এটা এই লেখাটা পুরোটা সাবমিট করলে ও দেখে, ও আবার বের করে দেয় যে এই লেখাটা কোথাও থেকে কপি করছেন কিনা। লাখ লাখ এই যে গুগল সফটওয়্যার থেকে যে লাখ লাখ আর্টিকেল ওরা পড়ে চেক করে বলে দেয় যে এটা কোনো কপি আছে কিনা, আপনি অন্য জায়গা থেকে নিছেন কিনা। অন্য জায়গা থেকে নিলে ওরা একটা অ্যাকসেপ্ট করবে না, এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, এবং আইনত দণ্ডনীয় অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। হ্যাঁ, তা এখানে আপনার ল্যাঙ্গুয়েজে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, কখনো আরেকজনের কথা বলবেন যে অমুকে বলছে কথাটা, কিন্তু তার ল্যাঙ্গুয়েজটা হুবহু তুলতে পারবেন না। হ্যাঁ, আপনার ল্যাঙ্গুয়েজে বলতে হবে যে অমুকে এইভাবে বলছে। আগে কি আমরা নিজেরা কি একটু চেক করে দেখতে হ্যাঁ, পারি? আপনারা নিজেরাও চেক করে দেখবেন, সমস্যা নাই, প্লাগারিজম চেক করে দেখবেন। একটু বলবেন এটা? এটা আপনার ওই যে প্লাগারিজম চেকিং সফটওয়্যার, ওই যে গুগলে সার্চ দিলেই পাবেন। কিউ টেক্সট আছে, বিভিন্ন সফটওয়্যার আছে আর কি, বুঝছেন? সম্মানিত পার্টিসিপেন্ট, স্যার এটা তো ফ্রি সফটওয়্যার স্যার, আপনাদের সবচেয়ে ভালো আবার আপনার ওই যে কিনতেও পাওয়া যায়, ইউনিভার্সিটি গুলাই থাকে আর কি। হ্যাঁ, ওরা যাদের প্রশ্ন থাকবে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, কেমন? আপনাদেরকে যখন আমি দেখতে পাচ্ছি না, আমি তো পেপারে, আমি কিন্তু হ্যান্ড রেজও দেখতে পাবো না। আচ্ছা, হ্যাঁ, আমি মডারেট করতেছি। যাদের প্রশ্ন থাকবে তারা কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আর আপনাদের হচ্ছে যদি প্লাগারিজম সফটওয়্যার দরকার হয় আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনাদের সেই রিসোর্স দেওয়া হবে। হ্যাঁ, আমাদের হচ্ছে মাস্টার ক্লাস এখানে শেষ নয়। আপনারা গুগল ক্লাসরুমের মধ্যে যারা আছেন তাদেরকে সেখানে হচ্ছে আমাদের যে মেন্টর প্যানেল আছে তারা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিবে। এরপর হচ্ছে আপনারা সেই চাইলে সেই কাজগুলো করতে পারবেন এবং আমাদের মেন্টররা সেগুলো রিভিউ করবে, এবং হচ্ছে একটা ভালো বই এবং আর্টিকেল লেখার জন্য যত ধরনের টেমপ্লেট প্রয়োজন হয় আমরা আপনাদেরকে সবকিছু দিব। সো কাইন্ডলি আমরা হচ্ছে আমাদের সেশনটা শেষ করি, এবং হচ্ছে পোস্ট ফলো আপ সেশন গুলাতেও আমরা আপনাদের মানে অংশগ্রহণ চাচ্ছি আর কি। আমরা একটু শেষ করি আছে, কেমন? যাদের তারপরে আমরা পারপাস অফ দ্য স্টাডি, আপনার অবজেক্টিভটা একটু সংক্ষেপে লিখবেন। তারপরে সরি, পারপাস আর একটা হলো অবজেক্টিভ। অবজেক্টিভটা স্পেসিফিক থাকে, একটু বেশি বর্ণনা থাকে। আর এটা হলো পারপাসটা বলছি, পারপাস অফ দ্য স্টাডি এক্সপ্লোর ব্যাংকিং মডেল আন্ডার হুইচ সার্কামস্টেন্স ব্যাংকিং বিজনেস হ্যাজ বিন এবল টু মেক ইট সাস্টেনেবল। খুব সংক্ষেপে বলছি, একটু আফসা আফসা ভাবে। তারপর অবজেক্টিভে কিভাবে করছি, ডিটারমাইন দ্য মেজর প্রিন্সিপালস ফ্রম দ্য ব্যাংকিং মডেল এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এন্টারপ্রাইজ ফর ব্যাংকিং মডেল। তারপরে বি নম্বরে বলছি টু ডিটারমাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড সাবস্টান্সিয়ালি এফেক্ট দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা এটাকে কিভাবে, তারপরে আমরা একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিছি। দেখেন এটা চিত্রের মধ্যে, এখানে কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ইন্টারভেনিং ভেরিয়েবল আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে স্বাধীন চলক, এই চলকটা আমাদের সাস্টেনেবল ব্যাংকিং মডেলকে প্রভাবিত করবে। এবং মাঝখানে কিছু ইন্টারভেনিং ভেরিয়েবল আছে। জানেন যে ইকোনমিক্সে সবসময় বলা থাকে না যে ইফ আদারওয়াইজ
হ্যাঁ, অথবা আদার থিংস কনস্ট্যান্ট, এরকম আর কি। এখন এই ভেরিয়েবল গুলি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলি সরাসরি প্রভাবিত করবে সাস্টেনেবল ব্যাংকিং কে। যদি যদি অর্থনৈতিক কোনো সমস্যা হয়ে যায়, কোনো সামাজিক সমস্যা হয়, তখন কিন্তু ওই সঠিকভাবে প্রভাবিত করতে পারবে না, তখন হয়তো রেজাল্টটা একটু ভিন্ন হবে। তারপর ম্যাথোডোলজি নিয়ে আজকে আমি তেমন কোনো কথা বলবো না, কারণ ম্যাথোডোলজি নিয়ে আমাদের 1 সপ্তাহ ক্লাস হতে পারে, হ্যাঁ, 7-8টা বা 10টা ক্লাস হইতে পারে, যে রিসার্চ ম্যাথোডোলজি কিভাবে রিসার্চ করে। সেটা এখন আজকের ক্লাসে বলাটা একটু কঠিন হবে, তবে একটু বুঝে বলে দেয়। এখানে একটা ইন্ট্রোডাকশন থাকে যে মেথোডোলজি কেন করতে চাচ্ছেন, রিসার্চ ডিজাইন, আপনি কোন ডিজাইনে রিসার্চটা করবেন, কারণ রিসার্চ করার অনেক ডিজাইন আছে, অনেক স্টাইল আছে। আপনি ডেসক্রিপটিভ নেবেন না অন্যভাবে নেবেন, প্রাইমারি ডাটা অ্যানালাইসিস করবেন না সেকেন্ডারি ডাটা অ্যানালাইসিস করবেন, হ্যাঁ, এরকম অনেক টুলস আছে রিসার্চের ডিজাইনের উপর। এগুলো নিয়ে আমরা হয়তো পরে কথা বলবো, আজকে সময় সংক্ষিপ্ত আমাদের হবে না। হ্যাঁ, অথবা আপনাদের যদি আগ্রহী থাকেন, আমরা এটা নিয়ে কথা বলবো যে রিসার্চ ডিজাইনটা কিভাবে করে। তারপর টার্গেট পপুলেশন এন্ড স্যাম্পল। আমাদের টার্গেট পপুলেশন, অর্থাৎ আমরা পপুলেশন তো বুঝতেছেন যে টোটাল কাস্টমার, আমাদের এখানে টার্গেট পপুলেশন কারা, যারা ব্যাংকার এবং কাস্টমার, এরা ছিল টার্গেট পপুলেশন। আর স্যাম্পল মানে এদের কাছ থেকে কয়জনের কাছ থেকে আমি কথাটা শুনছি, সেটা কোন সালে এবং কখন, কিভাবে ডাটাটা, এবং ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট, আমরা কিভাবে ডাটা কালেকশন করছি। হ্যাঁ, তারপর অ্যানালাইসিস, আমরা অ্যানালাইসিসের ক্ষেত্রে ডাটা অ্যানালাইসিস ক্ষেত্রে আমরা কি পেয়েছি আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো। তারপরে আরেকটা জিনিস, সবচেয়ে কঠিন আরেকটা কাজ আছে, সেটা হলো লিটারেচার। আপনি যখন রিসার্চ করবেন, আমি এটা নিয়ে একটু ইন ডিটেলস বলবো। লিটারেচারটা হচ্ছে কি, যেমন এক্সিস্টিং রিসার্চ হয়ে গেছে, মানে রিসেন্ট, এটা কিন্তু অনেক আগের হলে হবে না। যেমন আপনি এখন কত 2021 সাল না, আপনাকে জানুয়ারি মাস, আপনাকে 2020 সালে, 2019 সালে এবং 2018 সালে, লাস্ট 3 বছরে আপনার এই বিষয়ের উপর বা কাছাকাছি এই বিষয়ের উপর রিসার্চ হয়ে গেছে, অর্থাৎ অন্য কোনো পণ্ডিতেরা কি বলছে সেই কথাগুলো আপনাকে বলতে হবে আপনার ভাষায়, ওদের ভাষায় না। ওদের নাম কিন্তু আমি বলে দিচ্ছি, দেখেন এখানে একটা নাম আছে, জুহান জে নেজারা, এটা কবে সালে, ডিসেম্বর 2019, আমরা বলে দিচ্ছি। তারপর এই যে কথাগুলো যেগুলো বলছি, এটা কিন্তু ওনার কথাগুলোই আমি বলছি, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজে, এবং এটা ওই সফটওয়্যার দিয়ে চেক করা আর কি এটা। হ্যাঁ, এইভাবে আপনার এখানে যে রিসার্চের এখান থেকে আপনি কি নেবেন, ওর জিস্ট কথাটা নেবেন, যে কি বলতে চাইছে। ওই যে অ্যাবস্ট্রাক্টে যে ফাইন্ডিংস এর কথাটা আছে না, ওই ফাইন্ডিংস থেকে অথবা কনক্লুশন থেকে পুরো পেপার আপনার করতে হয় না আর কি, পুরো পেপার। এবং সাধারণত 10 থেকে 12টা রিসার্চ পেপার আপনি দেখবেন, যে রিসেন্ট রিসার্চ পেপার 10 কম কি, হ্যাঁ, পেপার দেখবেন এবং মেইন পয়েন্ট গুলাকে আইডেন্টিফাই করবেন এবং সেগুলোকে নোট করবেন, যে কি পয়েন্ট গুলো ওরা বলছে। এই পয়েন্টগুলা কেন নোট করবেন, এই পয়েন্টগুলা নোট করার পর আপনি চিন্তা করবেন। এই যে আপনি বলছি না, আগে চিন্তা করতে হবে, তারপর আপনি চিন্তা করবেন, আপনি এক্সপার্টদের সাথে কথা বলবেন, আপনি আপনার যারা এই লাইনে কাজ করে তাদের সাথে কথা বলবেন, তারপর আবার চিন্তা করবেন, আবার কথা বলবেন, আবার বই পড়বেন, আবার চিন্তা করবেন, তারপর আপনি একটা ফাইন্ডিংস পাবেন, গ্যাপ পাবেন। কি গ্যাপ পাবেন, যে ওরা কি বলে নাই, ওরা বলে গেছে 2020 সালে, 2019 সালে, 2018 সালে, হ্যাঁ, এবং কেউ ইউরোপে বলছে, কেউ আমেরিকাতে বলছে, কিন্তু ওরা কি বলে নাই সেই কথাটা আপনাকে বুঝতে হবে। অথবা আমেরিকায় বলছে, ওদের কালচারের সাথে ঠিক আছে, একই বিষয়ের উপর বাংলাদেশে আরেকটা রিসার্চ হতে পারে, কারণ বাংলাদেশের কালচার স্ট্রাকচার ভিন্ন, হ্যাঁ, ফাইন্ডিংস ভিন্ন আসবে। হ্যাঁ, ও একই সাবজেক্ট নিয়েও এরকম হইতে পারে, আমেরিকায় একটা রিসার্চ হয়েছে, একই সাবজেক্ট নিয়ে বাংলাদেশে আবার রিসার্চ হতে পারে, কারণ ভিন্নতার কারণে, কালচারাল ভিন্নতার কারণে, বা জিওগ্রাফিক্যাল লোকেশনগত ভিন্নতার কারণে। তারপরে আসছে কি জাস্টিফিকেশন। এই যে আপনি যে লিখতেছেন, আমি যে আরেকটা মডেল আমি লিখতে চাচ্ছি, এটার জাস্টিফিকেশনটা কি, আমি কেন লিখতেছি। তো এটা আমরা একটা জাস্টিফিকেশন আমরা পেয়েছি। আমরা কি জাস্টিফিকেশন পেয়েছি, যে এক্সিস্টিং যেটা কনভেনশনাল ব্যাংকিং আছে, তারা ডিফিকাল্টিস ফেস করতেছে, এবং আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টরের সমস্যা ফেস করতেছে অনেকেই, হ্যাঁ, সারা ওয়ার্ল্ড ওয়াইডই আছে, সবাই তো ডিফিকাল্টি ফেস করতেছে, ক্লাসিফিকেশন বাড়তেছে, ক্যাপিটাল বেশি দরকার হওয়ার কথা বলতেছে। তো সেই বিষয়গুলো আমরা পাইছি যে কনভেনশনাল ব্যাংকিং এবং ফেস করতেছে, এবং একই সাথে আমরা আরো প্রবলেম পাইছি যে ইসলামী ব্যাংকিং যারা করে তারাও কিছু প্রবলেম করে। কি করে, তারা সঠিকভাবে শরিয়া মানে না, এটার একটা প্রবলেম আছে। তারা যদিও বলে আমরা সুদের ব্যবসা করি না, কিন্তু আমরা দেখেছি যে তাদের মধ্যে এই কথার মধ্যে কিছুটা ঘাটতি আছে। যেহেতু ঘাটতি আছে, এটা হলো গ্যাপ। এই গ্যাপের কারণে আপনি আর একটা নতুন কথা বলতে পারবেন।
হ্যাঁ, যেমন আপনারা বলছে কি যে বাংলাদেশ গবেষণায় এবং দুর্বল, এবং সেই পজিশন রেটিং কত 138টা দেশের মধ্যে বোধহয় 129তম এরকম, অথবা 37টার মধ্যে 129 বাংলাদেশের রেটিং, অর্থাৎ নিচের দিক থেকে 7-8 নম্বর। হ্যাঁ, তো এটা খুব খারাপ একটা অবস্থা। এখন তার মানে কি, এটা একটা গ্যাপ, এটা একটা ডেফিসিয়েন্সি, এটা ব্যবসায়ীদের জন্য এটা একটা সুযোগ, অথবা যারা কাজ করতে চায়, যারা সমাজের উন্নয়নে কাজ করতে, তাদের জন্য একটা সুযোগ। কি সুযোগ? যে এখানে গ্যাপ আছে, এখানে তাহলে মানুষদের সাথে কাজ করা যাবে, এখানে মানুষদেরকে অনেক বেশি ডেভেলপ করার সুযোগ আছে। এটা একটা সুযোগ কারোর জন্য, হ্যাঁ, কারোর জন্য কাজের সুযোগ, বুঝছেন? হ্যাঁ, আবার কারোর জন্য দুর্বলতা, যে এই যে রিসার্চ ফাইন্ডিংস পেয়েছে যেটা, এটার জন্য বাংলাদেশে, তার মানে বাংলাদেশের মাঠে কাজ করার সুযোগ আছে, দরকার আছে এই ডেভেলপমেন্টটা। তাই আমরা ওই রিসার্চ করে দেখেছি যে এক্সিস্টিং ব্যাংকিং যেটা কনভেনশনাল, তারাও ডিফিকাল্টি ফেস করতেছে সুদের ব্যবসাটা হওয়ার কারণে। আর যারা ইসলামী ব্যাংকিং, যারা বলে আমরা সুদমুক্ত ব্যাংকিং, তারাও দেখছি যে তারা পুরোপুরি সুদমুক্ত না। তার মানে তারাও প্রবলেমে আছে এই যে না হওয়ার কারণে। হ্যাঁ, এবং তাদেরও ক্লাসিফিকেশন বাড়ে, তারাও আসলে ট্রুলি ব্যবসা করে না। আমরা এই জিনিসগুলো আমরা দেখেছি। তাহলে এই সমস্যার কারণে আমরা কি করলাম, আমরা একটা নতুন মডেল আমরা দিয়ে দিলাম, যে তাহলে আমরা কি হইতে পারে নতুন মডেল। এই যে মডেলটা আমরা দিয়েছি, দেখেন এখানে আমরা প্রথমে বলছি যে ডাইরেক্টর কিভাবে নিয়োগ হবে, স্পন্সর কিভাবে নিয়োগ হবে। আমি মডেলের এক্সপ্লানেশনে আমি যাব না, হ্যাঁ, কারণ আমাদের শুধু স্ট্রাকচারটা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে কিভাবে লিখতে হয়। হ্যাঁ, তারপর মূলধনটা এখানে আমি একটু বলে যাই, ডিটেলসে না গেলেও পয়েন্টগুলো একটু বলে যাই। ডিরেক্টরের ক্ষেত্রে আমরা বলছি যে ডিরেক্টর হইতে হবে অনেস্ট, এবং অনেস্টের চেকটা কিভাবে করব আমি সেটা বলে দিছি। তারপর হবে স্কিল, তারপর হবে কি থার্ড পার্টি ইনভেস্টিগেশন থাকবে তার ব্যাপারে, তার স্কিল এবং অনেস্টির ব্যাপারে, এবং তারপর ডিরেক্টরশিপ রিনিউয়াল হবে। হ্যাঁ, তারপর ক্যাপিটালের ক্ষেত্রে আমরা বলছি যে ব্যাংকের মূলধন হবে কম, বেশি টাকা না। অনেকে বলে যে বেশি মূলধন হইতে হবে, আমি বলছি না, বেশি টাকা না, হইতে হবে না। কারণ ব্যাংকের মূলধন দিয়ে ব্যাংক সেভ করা যায় না, আমরা দেখেছি। হ্যাঁ, যেমন বাংলাদেশেও কিছু স্ক্যাম হয়েছে, যেমন জানেন যে অনেকে বেসিক ব্যাংকের কথা বলি আমরা, অথবা পদ্মা ব্যাংক, এখন যেটা নাম আর একটা অন্য নাম ছিল, যাই হোক এরকম অনেক ব্যাংক আমাদের সমস্যা পড়েছিল। তো সেই ব্যাংকগুলি যখন সমস্যা পড়েছিল, সেটা কিন্তু ক্যাপিটালের কারণে সমস্যায় পড়ে নাই, সমস্যায় পড়ছে বড়োয়ার সিলেকশনে ভুল ছিল, কাদেরকে বড়োয়ার সিলেকশন করবে, সেটা ভুলটা কেন হয়েছে আমি সেই কথায় যাই না, এটা ভুল ছিল। এবং তার মানে অল্প মূলধন হইলে বরং আরো সুবিধা হয়। তখন কি সুবিধা হয়, যে লাভ বেশি করার চাপ থাকে, অল্প লাভ করলেই আপনারা বেশি ডিভিডেন্ড দেয়া যায়। তো এই জন্য আমরা বলছি যে কম মূলধন নিয়ে ব্যাংকিং সৃষ্টি করতে হবে। হ্যাঁ, তাহলে অনেক অল্প ভালো জানা মানুষ আছে, সৎ মানুষ আছে, জানে, অনেস্ট এবং স্কিল আছে, কিন্তু মূলধন নাই, এই কারণে সে ব্যাংক শুরু করতে পারে না, ব্যাংক ব্যবসা করতে পারে না। তাহলে এই ব্যবসাটা আরো ওপেন হবে আর কি। ইথিক্যাল ব্যাংকিং, আমরা বলছি যে ইথিক্যাল হইতে হবে। ইথিক্যাল পার্সপেক্টিভের ক্ষেত্রে কি কি দেখবেন, অনেস্টি এবং স্কিল চেক করবেন, অ্যাসেসমেন্ট করতে থাকবে, এবং ফান্ডের ব্যবহার কোথায় হইলো, এবং ম্যাক্সিমাম রিটার্ন ইনভেস্টমেন্ট হবে। এবং এখানে আমরা বলছি যেহেতু এটা আমরা ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং এর কথা বলছি, আমরা ইন্টারেস্ট ফ্রি সেটা কিভাবে হবে আমরা সেটা বলছি। প্রথমে হচ্ছে এন্টারপ্রাইজ অথবা ব্যবসা বা পার্টনার সিলেকশন করতে হবে, সেক্ষেত্রে অনেস্টি, স্কিল, ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল, টেকনিক্যাল, এবং যেভাবে অনেকে যদি বিজনেসে থাকেন তারা জানেন যে কি করে একটা প্রজেক্ট প্রোফাইল করে, তাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেখানেও তাই সেই কথাগুলোই বলা আছে। ক্রেডিট রিপোর্ট অ্যান্ড ট্রেড চেকিং, তারপর হচ্ছে কি অ্যাপ্লিকেশন অফ ব্যাংকার্স প্রুডেন্স, এবং নিজের মেধা যোগ্যতাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অ্যাসেসমেন্ট অফ ইনভেস্টমেন্ট নিড অ্যান্ড জাস্টিফিকেশন। তারপরে আমি বলছি যে ব্যাংক হতে হবে সুদ ফ্রি, ইন্টারেস্ট ফ্রি। সেটা কিভাবে হবে সেটার কথাগুলো আমরা বলছি যে ইকুইটি পার্টিসিপেশন, অর্থাৎ আপনি সরাসরি মূলধনে অংশগ্রহণ করবেন। সেটা হতে পারে পার্টনার হয়ে গেলেন, আপনি কোনো ব্যবসাকে ঋণ না দিয়ে ব্যবসার পার্টনার হয়ে গেলেন, অথবা তাদেরকে কোনো একটা কনসাইনমেন্ট, অর্থাৎ পার্টিকুলার একটা ব্যবসার জন্য পার্টনার হইলেন, তার বিজনেসের পার্টনার হইতে পারেন, অথবা তার কোনো একটা ডিলের পার্টনার হইতে পারেন, সেভাবে, অথবা নিজে থেকে ব্যবসা করতে পারেন, সেভাবে করবেন। এটা কেন করবেন, তাহলে আপনার নিজের ব্যবসার উপর, মূলধনের উপর ব্যবসার আপনার নিয়ন্ত্রণ থাকবে, আপনি তখন মালিকানায় থাকবেন, এবং আলটিমেটলি আপনার ফান্ড ডাইভার্সন হবে না। আপনার ফান্ড, যেমন অনেকেই শোনেন যে ব্যাংকের টাকা বিদেশ নিয়ে যায়, এটা নেওয়া সম্ভব হবে না, কারণ ব্যাংক নিজেই ব্যবসা করতেছে। হ্যাঁ, এটা আর কি। তারপর কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে আমরা বলছি যে রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। গ্রিন ব্যাংকিং নিয়ে আমরা কথা বলছি, গ্রিন ব্যাংকিং হইতে হবে, টেকনোলজি ব্যাংকিং হতে হবে, টেকনোলজি ব্যাংক, এবং সিএসআর
কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে আমরা বলছি যে যে রেটে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আরেকটা শব্দ বলা হয় যে শেয়ার্ড প্রসপারিটি। এটা এখন ওয়ার্ল্ড ব্যাংক থেকেও বলে, জাতিসংঘ থেকেও বলে যে সিএসআর লাগবে বা শেয়ার্ড প্রসপারিটি হতে হবে, অর্থাৎ আপনার প্রসপারিটি গরিব মানুষের সাথে শেয়ার করতে হবে। হ্যাঁ, এটা করবেন কেন? এটা করলে ওরা বেশি খাবে, ওরা বেশি শক্তিশালী থাকবে। শক্তিশালী থাকলে কি হবে? যদি খায় তার মানে কার পণ্য কিনবে? ব্যবসায়ীর প্রোডাক্ট কিনবে। ওরা যদি শক্তিশালী থাকে তাহলে কোথায় কাজ করবে? আপনার কোম্পানিতে কাজ করবে, বরং শক্তিশালী হয়ে কাজ করবে, আপনার ব্যবসাটা ভালো চলবে। এবং তারপর বলছি প্রোভাইডিং ট্যাক্স দিতে হবে, কারণ রাষ্ট্র চলবে কিভাবে। এবং আইন বা যারা সরকারে থাকবে, যারা বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংক যারা, তাদের ব্যাপারে আমি কথা বলছি যে তাদের কিছু থাকবে, তাদেরকে বলছি যে আমরা ইন্ডিপেন্ডেন্সি থাকবে কিন্তু রেসপন্সিবল, দায়িত্বশীল স্বাধীনতা, মানে দায়িত্বহীন স্বাধীনতা না, দায়িত্বশীল স্বাধীনতা তাদের থাকতে হবে। এই কথাগুলো আমরা বলেছি। এটা হচ্ছে আমরা এটা কেন বলেছি সেই কথাগুলো এখানে ব্যাখ্যা দেওয়া, যে আমরা বলেছি একটা পয়েন্ট সব করে একটা এক্সপ্লেইন করেছি যে কিভাবে এই কাজগুলো করবে। হ্যাঁ, এবং এখানে আমরা আরেকটা জিনিস আমরা বলেছি যে কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে একটা ম্যানেজমেন্ট প্রসিডিউর, এখানে এটা নিয়ে একটু কথা বলি যে আমরা দেখেছি যে মানুষের চরিত্রগতভাবে 3টা বৈশিষ্ট্য থাকে। একটা হলো অ্যাকুইজিটিভ মানে হচ্ছে একটা চাহিদা পূরণ হইলে আরেকটা চাহিদা, অর্থাৎ লোভ আছে মানুষের মধ্যে। এটা আমি খারাপ বলছি না বা ভালো বলছি না, বলছি এটা মানুষের একটা চরিত্রগত বৈশিষ্ট্য। মানুষের মধ্যে লোভ আছে, মানুষ অকৃতজ্ঞ হয়, আনঅ্যাপ্রিসিয়েটিভ হয়, এবং মানুষের মধ্যে ভয় থাকে, ভয়ের কাজ করে, নার্ভাস থাকে এবং ভয়ও পায়। তাহলে যেহেতু মানুষের মধ্যে লোভ আছে, তাই তাকে লোভ দিতে হবে। কিসের লোভ? তার প্রমোশনের লোভ, ভালো কাজের লোভ, ভালো কাজ পেলে রেসপেক্ট, সম্মানের লোভ, এই লোভগুলো দিতে হবে। যেহেতু মানুষ অকৃতজ্ঞ হয়, তাই মানুষকে কি দিতে হবে? গাইডলাইন দিতে হবে এবং ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতা, ওই গাইডলাইন অনুযায়ী সে কাজ করলো কিনা সেই স্বচ্ছতা, এবং অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি এবং ফিডব্যাক, এই কতগুলো জিনিস নিতে হবে। এবং আরো যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু নার্ভাস এবং একই সাথে লোভ, দুইটা জিনিস সাইমালটেনিয়াসলি আছে মানুষের মধ্যে, লোভ এবং নার্ভাসনেস। অতএব লোভের জন্য তাকে ভালো কাজের প্রশংসা, পুরস্কার, এবং যেহেতু নার্ভাসনেস আছে, যদি সে শুধু গাইডলাইনের বাইরে না যায়, এই জন্য তার জন্য কিছু শাস্তির ব্যবস্থাও থাকতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলা তাকে থাকতে হবে। এই বিষয়গুলা নার্ভাসের জন্য তাকে কিছু শাস্তির ব্যবস্থা থাকতে হবে, যে গাইডলাইনের বাইরে গেলে সেজন্য শাস্তি ভোগ করে। এই কথাগুলো আমরা বলেছি। তারপরে আমরা এখানে একটা মডেল দিয়েছি যে কি করে একটা টেকনোলজি বেসড ব্যাংকিং হতে পারে, অথবা ক্যাশলেস সোসাইটি কি করে সম্ভব, সেই কথাগুলো আমরা এখানে বলেছি। তারপরে দেখেন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেটা কিভাবে এটা নির্ধারণ হবে সেটা কথা বলেছি। প্রোভাইডিং ট্যাক্স এবং রেগুলেটর এবং বেনিফিট। তাহলে এই মডেলের বেনিফিটটা কি হবে আমি একটু বলি। যে মডেলের বেনিফিটটা আমরা দেখেছি যে ব্যাংকার উইল গেট ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট হাউ টু রান এ ব্যাংক, regulator will get reference of regulation and will be able to make sustainable financing decision. Shareholder will learn how to set up bank. Depositor can put faith in the bank if the bank run under the said model. Investigation team will get guidelines about what should they investigate and why it is important. Entrepreneurs will go to bank doing business but not for any diversion of part. Society will get started benefit as the banking business, and this is complete picture of banking from which all the stakeholder will be benefited. অর্থাৎ একটি সমাজে যতগুলি স্টেক হোল্ডার, একটা অর্গানাইজেশনের সাথে যতগুলি স্টেক হোল্ডার তো বোঝেন অনেকেই। স্টেক হোল্ডার বলতে বোঝায় কাদেরকে? যারা কাস্টমার, যারা এমপ্লয়ি, যারা ডাইরেক্টর বা মালিক, যারা শেয়ার হোল্ডার, যাদেরকে বলা হয় রাষ্ট্র, সমাজ, এরা সবাই স্টেক হোল্ডার। আমরা এই মডেলে দেখিয়েছি যে সমস্ত পক্ষকে কনসিডার করে কি করে ব্যবসা করতে হয়, অর্থাৎ একজন একটা বটবৃক্ষের মতো যেন হয়ে যায় ব্যাংকিং ব্যবসায়ীটা। এই মডেলেরও কিছু লিমিটেশন আছে, আমরা সেই কথাগুলো বলেছি। দেখেন লিমিটেশনটা হচ্ছে কি, ব্যাংকারের যেটা ফ্রিডম ছিল, কিসের ফ্রিডম? সে একসাথে 100 কোটি টাকা ডিসবার্স করে দেয়, একসাথে 500 কোটি টাকা ডিসবার্স করে দেয় একটা অর্গানাইজেশনকে, তারপর সে চুপচাপ বসে থাকে, মাস শেষে ইন্টারেস্ট গনে। এই যে ফ্রিডম, এই ফ্রিডমটা নষ্ট হবে, তাকে নিজেকে মার্কেটে যেতে হবে, নিজেকে ব্যবসা করতে হবে। এই ফ্রিডমটা আলটিমেটলি ব্যাংকের সাস্টেনেবিলিটির জন্য ভালো হবে। এই লিমিটেশনটা আলটিমেটলি ব্যাংকের জন্য ভালো হবে। এবং কনক্লুশন আমরা বলেছি যে ওই যে আপনার এখানে কনক্লুশনও কিছু কথা আমরা বলে, কনক্লুশনটা কিভাবে লিখতে হয়, যে স্টাডি করে আমরা কি ফাইন্ডিংসটা পেলাম, হ্যাঁ, সেই কথাগুলো আমরা এখানে বলছি। এবং রিকমেন্ডেশন ফর ফার্দার রিসার্চ। ওই যে লিমিটেশন আছে
লিমিটেশন যেহেতু আছে, আমরা এই জন্য আমরা 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 ফার্দার রিসার্চের রিকমেন্ডেশন করেছি। কিসের রিকমেন্ডেশন করেছি? যে এটা তো একটা মডেল আমরা পেলাম, একটা সুন্দর মডেল। এখন আমাদেরকে দেখতে হবে যে এটার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে। এটা অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমাদেরকে কি খরচ হয় এবং সেটা দিয়ে আমাদের লাভ হয় কিনা। আলটিমেটলি যদি প্রফিট না হয়, সেটা সাস্টেন করে না, লং টার্মে সাস্টেনেবল হয় না। হ্যাঁ, মানে এইভাবে একটা রিসার্চ পেপার আমি আপনাদেরকে শো করলাম, এভাবে আমরা একটা রিসার্চ পেপার লিখতে পারি আর কি। হ্যাঁ, লাস্টে কিছু রেফারেন্স থাকবে, ওই যাদের 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 পেপারগুলো আপনারা স্টাডি করছেন সেগুলো রেফারেন্স আকারে এখানে দিয়ে দেবেন। রেফারেন্স লেখারও কিছু নিয়ম আছে, সেগুলো সেই নিয়মগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে। এখানে একটা রেফারেন্স দেখাই আপনাকে। যেমন ধরেন একটা রেফারেন্স লেখছি কিভাবে, প্রথমে হলো ওই যে যার আর্টিকেলটা আমি পড়েছি তার নাম, কোন সালের আর্টিকেল, তারপর ওই পেপারটা সম্পর্কে কোথায় কোথায় ছাপছে, হ্যাঁ, কোন কোন জার্নালে ছাপছে, হ্যাঁ, টাইটেলটা কি এবং কোন জার্নালে ছাপছে। এইভাবে করে করে একটা রিসার্চের রেফারেন্স আপনারা লিখতে হয় আর কি। এটা বিভিন্ন স্টাইল আছে, আপনারা দেখবেন যে হারবার্ড স্টাইল আছে বা আর অন্যান্য রেফারেন্স স্টাইল আছে, অথবা ওই বিভিন্ন আর্টিকেল দেখলেও দেখতে পাবেন যে কিভাবে ওরা রেফারেন্স গুলা লেখে আর কি। হ্যাঁ, প্রথমে আমি বলি আবার, রাইটারের নাম, কোন সালে ছাপছে, টাইটেল, তারপর কোন কোন জার্নালে আসছে, ওই জার্নালের নাম, এভাবে দিয়ে আসতে হবে, বুঝছেন? এটাই হচ্ছে আর কি একটা স্টাইল আর কি, বা সম্মানজনক পন্থা আর কি। এভাবে আমরা একটা রিসার্চ পেপার বা আর্টিকেল আমরা লিখতে পারি। আমি দুইটা বিষয় নিয়ে কথা বললাম, একটা হলো কলাম লিখতে হয় কিভাবে, আর একটা হলো আর্টিকেল লিখতে হয় কিভাবে। আর বই লেখার ক্ষেত্রে আমি যদি বলি, বই লেখার উপর আমি খুব বেশি বই লেখি নাই। দুইটা বই আমার লেখা আছে। সেটা হচ্ছে সময় প্রকাশনী, আপনারা যদি জানেন, সময় প্রকাশনী থেকে ছাপছে দুইটা বই। একটা হলো ব্যবসায় মডেল, সম্পদ ও কল্যাণ ব্যবসা, আমি নাম দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে সম্পদ ও কল্যাণ ব্যবসা, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়, হ্যাঁ, রকমারি থেকে। তো যাই হোক, এই 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 বইতে আমরা যে এই বইটার উপর আমি আবার এটাকে কনভার্ট করছি, ইংলিশে কনভার্ট করছি, যেটা আমেরিকা থেকে ছাপবে, টেইলর অ্যান্ড ফ্রান্সিস। এটা হয়তো 2021 সালের এপ্রিলে আসতেছে এই বইটা, হ্যাঁ, আমেরিকা থেকে। হ্যাঁ, ইংরেজি ভার্সন একটা চ্যাপ্টার আকারে আসবে, মানে পুরো বই আকারে আসবে না, একটা বড় একটা বইয়ের একটা প্রথম চ্যাপ্টারটা হলো আমার এই বইটা। হ্যাঁ, এভাবে আসবে। তাই এই বইয়ের লেখার ক্ষেত্রেও একই লেখা, একই স্টাইল, তবে বইয়ের ক্ষেত্রে হয় কি, চ্যাপ্টার চ্যাপ্টার ভাগ করে একটু আর একটু এলাবোরেট ডেসক্রিপশন থাকে আর কি। হ্যাঁ, এলাবোরেট বিস্তারিত বর্ণনা থাকে আর কি। হ্যাঁ, বইয়ের ক্ষেত্রে, এবং চ্যাপ্টার চ্যাপ্টার ভাগ করে, এবং সেক্ষেত্রে আরো 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 বিস্তারিত। যেমন এখানে মডেলটা অনেক সংক্ষেপে লিখছি, এই মডেলটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এটার এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউরটা কি হবে, এই মডেলের উপর একটা ছোট একটা বই হতে পারে। হ্যাঁ, একটা বই, ভালো একটা বই হতে পারে, হয়তো 200 পৃষ্ঠার একটা বই হতে পারে। এখানে আমি লিখছি হয়তো কত 20 পৃষ্ঠা, এটাকে দিয়ে 200 পৃষ্ঠার একটা বই হয়ে যেতে পারে, যেটা কি করে বাস্তবায়ন করা যায় সেই পদ্ধতিগুলো, আইনগত বিষয় বা সংগঠন কিভাবে দাঁড় করাবে, ডাইরেক্টররা কিভাবে শেয়ার হোল্ডারিং নেবে, কিভাবে এটাকে অনুমোদন নেবে, এই কথাগুলো থাকতে পারে। আরেকটা বই আমার আছে, সেটা আমি দেখাই, সেটা আপনাদেরকে। এটা আরেকটা বই, এই দুইটা বই আমি লিখেছি, রূপান্তরের ভাবনা। হ্যাঁ, এই বইটা হলো মূলত বিভিন্ন সময় আমার যে লেখাগুলি পেপারে আসছে, অথবা আমি কিছু ব্লগে লিখছিলাম, হ্যাঁ, ওই লেখাগুলি সংকলন করে লেখা আর কি। এটা বইমেলায় আসছিল, এটা বোধহয় 2018 সালে, মনে নাই। হ্যাঁ, এটা বোধহয় 2017 বা 18 সালে আর কি। হ্যাঁ, বইমেলায় আসছিল। এটাও সময় প্রকাশনী থেকে ছাপছে, আর এটাও সময় প্রকাশনী, সম্পদ ও কল্যাণ ব্যবসা। এখানে আমরা একটা নতুন একটা ব্যবসায়ী মডেল দেখাইছি, যে কি করে। এটা 2019 সালে, তার মানে ওইটা 18 সালে, 2 বছর। যেটা 20 সালে কোনো বই আমার আসে নাই। হ্যাঁ, এবং 21 সালেও এখন এখন আমার কয়েকটা বই আসবে, সেটা হলো আমেরিকা থেকে আসবে। 3টা বই নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, যেগুলো আপনারা চাইলেও চ্যাপ্টার দিতে পারেন। আমার একটা বই আছে যে রিডিফাইনিং ইকোনমিক থিঙ্কিং ফর ওয়েলফেয়ার, এটা আইজিআই গ্লোবাল পাবলিশার থেকে প্রকাশ হচ্ছে। আপনারা চাইলে যদি চান এখানে চ্যাপ্টার জমা দিতে পারেন, কিন্তু ওই লেখার যে ক্রাইটেরিয়া ওইগুলো সব ফুলফিল করে আসতে হবে আর কি, এবং ওটা ওয়েবসাইটে জমা দিতে হবে আর কি। এই হচ্ছে আর কি মোটামুটি সংক্ষেপে কথা। কারো প্রশ্ন থাকলে আমি প্রশ্নের উত্তর দেব, প্লিজ। আমাদের যদি কারো প্রশ্ন থাকে আমরা একটু হ্যান্ড রেজ করি, কেমন? আমরা আনমিউট না করে আমরা হ্যান্ড রেজ করি, আমরা একজন করে হচ্ছে আমরা ফ্লোর দিব। আমরা একটু হ্যান্ড রেজ করতে থাকি। আমাদের হ্যান্ড রেজ করেছেন, একটু হ্যান্ড রেজ করি। রেজ, আচ্ছা,
হ্যাঁ, আমি বলবো কে কে কাকে ফ্লোর দেওয়া যায়, আমি বলবো, একটু আমরা হ্যান্ড রেজ করে থাকি। আচ্ছা, অনেক ধন্যবাদ এমডি মশিউর রহমান ভাইকে। উনি ওনার লেখালেখির অভিজ্ঞতা এবং হচ্ছে কিভাবে একটা আর্টিকেল লিখতে হয় এ ব্যাপারে আমাদেরকে বললেন। তো পার্টিসিপেন্টদের প্রশ্ন নেওয়ার আগে আমি একটু মশিউর ভাইয়ের জীবনের আরো কিছু অভিজ্ঞতা জেনে নিতে চাচ্ছি। আমরা একটু ইনফর্মাল ডিসকাশনে যাই যে মশিউর ভাই, আপনি কি মনে করেন যে আসলে একজন লেখকের কি কি ধরনের গুণাবলী থাকা উচিত, বা একজন লেখকের আসলে কি ধরনের অভ্যাস থাকা উচিত, বা কেউ যদি লেখক হতে চায় তাহলে তার জীবনটাকে সে আসলে কিভাবে ধরেন কি বলে রুটিনাইজ করবে আর কি, এ ব্যাপারে যদি হচ্ছে আপনি আমাদের কিছু বলতেন। আচ্ছা, না আমি ওই যে বলছি, প্রথমেই বলছি যে আপনাদেরকে পড়তে হবে। লেখার প্রথম শর্ত হইলো বই পড়া। বই পড়তে হবে, এবং এটা প্রথম পর্যায়ে আমি বলে দেব যে আপনি এই বই পড়েন, সেটা হবে না। আপনাকে নিজেকেই প্রথমে একটু এলোমেলো করে বই পড়বেন, তারপর একসময় আপনি নিজে গুছাই ফেলবেন যে কার বই পড়বেন, কোনটা পড়বেন না। এবং এটা একটা নিয়ামত, আমি বলবো যে আমাদেরকে যেন স্রষ্টা এমন জ্ঞান দেয় যে জ্ঞান কল্যাণকর, যে জ্ঞান সমাজের জন্য কল্যাণ আসে। কিছু জ্ঞান আছে কল্যাণের, কিছু জ্ঞান আছে অকল্যাণের। তা আমাদের কল্যাণকর জ্ঞান যদি আমরা অনুসন্ধান করি, তাহলে আমরা অবশ্যই খুঁজে পাবো যে কল্যাণকর জ্ঞান কোথায় আছে। হ্যাঁ, এবং আপনার পড়তে গিয়ে কিছু কিছু বইকে আপনি ফিলোসফির মতো অনুসরণ করতে পারবেন। হ্যাঁ, গাইডলাইন হিসেবে আপনি নিতে পারবেন। হ্যাঁ, এবং আমিও এরকম কিছু বইকে আমি ফলো করি। হ্যাঁ, যেমন আমি লেখার ক্ষেত্রে দেখা যায় যে আমি ফলো করি যে একটা বই আমি ফলো করি যে এখান থেকে ফিলোসফি নেই, বা এখান থেকে গাইডলাইন গুলি নেওয়ার পরে আমি আরেকটা লেখায় চিন্তা করি যে অন্য প্রকাশকরা কি বলছে। কারণ আমার তো আর কি বলে যে আমরা তো ওহি পাই না, আমাদেরকে আরেকজনের লেখা পড়েই আবার নিজের চিন্তা ভাবনা থেকে মানুষের সাথে কথা বলেই একটা ফাইন্ডিংস বের করতে হয়। হ্যাঁ, তো এভাবেই বের করতে হবে, আপনাকেও তাই করতে হবে। হ্যাঁ, আপনি তো আর আল্লাহ প্রদত্ত ভাবে বা স্রষ্টা কর্তৃক প্রদত্ত ভাবে কোনো জ্ঞান আপনি পাবেন না। হ্যাঁ, তা আপনাকে যেটা এবং সে রাস্তা বন্ধ। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে খুঁজতে হবে যে কোথায় বই আছে, ভালো বই কোথায় আছে। এবং আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনারা ইউনিভার্সিটিতে যে বইগুলো পড়েন, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে যে বইগুলো আমাদেরকে পড়ানো হয়, ওই বইগুলো যারা লেখে তারা সে কিভাবে লেখে। হ্যাঁ, আমাদেরকে কিন্তু আমাদের লেখকরা অনেকে ওই ধরনের বই লেখে না, নোট বই লেখে, গাইড বই লেখে। হ্যাঁ, আপনাকে মৌলিক বই লিখতে হবে। আমি সেটা বলছি, মৌলিক বই লিখলেই সত্যিকারের জ্ঞান চর্চা হয়। এবং তারা কিভাবে লেখে, আমেরিকার একজন প্রকাশক, আমেরিকার একজন অর্থাৎ সে কিভাবে লেখে, সে লিখতে পারলে আপনার লেখাটা তারা ছাপবে, আমেরিকা থেকে প্রকাশ হবে ইনশাআল্লাহ। তো আমরা আসলে আমাদের ইন্সট্রাক্টরের কথা শুনে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একজন যদি কেউ নবিশ লেখক বা হচ্ছে কেউ লেখক হতে চায় বা বই লিখতে চায়, প্রথমে তাকে হচ্ছে প্রচুর পড়তে হবে, এবং হচ্ছে তাকে অবশ্যই কোনো না কোনো বইকে বা কোনো লেখককে অনুসরণ করতে হবে, তাহলে সে এই জায়গায় ভালো করবে। তো মশিউরের কাছে আমরা আরেকটা প্রশ্ন করতে চাই যে আমাদের এখানে অনেকে আছে হচ্ছে যারা লেখালেখি করেন অথবা লেখালেখি করার আগ্রহ আছে, এখনো তারা শুরু করেন নাই, এখনো তারা হচ্ছে লেখালেখি শুরু করে নাই। আবার হচ্ছে অনেকে লেখালেখি শুরু করেছে কিন্তু আসলে তার লেখা প্রকাশ করতে পারতেছে না, অথবা হচ্ছে তার লেখার মান ভালো হচ্ছে না। তো আমি আপনার কাছে হচ্ছে জানতে চাচ্ছি যে আপনি আসলে তাদের জন্য কি পরামর্শ দিবেন, যারা হচ্ছে লেখালেখি শুরু করেছে কিন্তু তার লেখার মান এখনো ভালো হচ্ছে না, এই ব্যাপারগুলোর ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? ওইটাই আপনাকে আপনাকে যেটা করতে হবে, পড়তে হবে। আমি আবারও বলবো যে আপনাকে সমাধান একটাই, পড়তে হবে। পড়া, চিন্তা এবং লেখা, তিনটা কাজ আপনাকে চালিয়ে যেতে হবে। ধৈর্য হারা হলে হবে না, কিছুটা পাগল হতে হবে। হ্যাঁ, এবং ওই ধরনের পাগল যারা 11কে 10-এ নিয়ে আসতে পারে, সুস্থ মস্তিষ্কের পাগল। যারা 11কে 10-এ আনতে পারে, যারা 11কে 11তেই থাকে তারা কিন্তু এই পাগল, যাকে বলে উম্মত টাইপের পাগল। আর যারা 11কে 10-এ নিয়ে আসতে পারে তারা হলো সত্যিকারের পাগল, তারা এই সমাজকে পরিবর্তন করে, সমাজকে আলো দেখাতে পারে। আপনাকে ওই ধরনের মানসিকতা নিয়ে আগাইতে হবে। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা প্রশ্ন নিব আয়েশা, আমরা প্রশ্ন নিব। আমি আরেকটা প্রশ্ন শেষ করি যেটা আমাদের কন্টেন্টের মধ্যে ছিল, যে হচ্ছে যদি হচ্ছে কোনো পার্টিসিপেন্ট ইউএসএ থেকে বই প্রকাশ করতে চায়, আমরা জানলাম আপনি দুইটা আমেরিকান পাবলিশারের এডিটর,
তাহলে আপনি কিভাবে আমাদের পার্টিসিপেন্টদেরকে সহযোগিতা করতে পারবেন? আমি কল ফর পেপার আমরা সাবমিট করি। আমরা ভালো রাইটার পেলে আমরা তাদেরকে লিখি, ইমেল করি যে কল ফর চ্যাপ্টার, এবং সেক্ষেত্রে আমরা বলে দেই যে কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে। আচ্ছা, আমরা বলে দেই আর কি। তা এখানে যারা এরকম আগ্রহী হয়, আমাদের যে ইমেল আইডি থাকে, সবার অ্যাড্রেস থাকে, আমাদের আপনারা দিয়ে দেন। তা আমরা ইয়ুথ সোসাইটিকে আমরা বলে দেব যে আপনারা সবাইকে মেল দিয়ে দেন, যে ওইভাবে তারা যারা আগ্রহী প্রকাশ করবে, যারা ভালো লিখতে চায় তারা লিখতে পারবে। আমরা সেটা দেখবো, দেখার পরে আমাদের কাছে যদি আমাদের যে ক্রাইটেরিয়া আসে তখন আমরা অ্যাকসেপ্ট করবো আর কি, অথবা আমরা শিখাইও নেব যদি কিছু ভুল হয়, অথবা অল্প 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 ভালো হইলো না, কিছুটা ভালো একটু কারেকশন করলে হয়ে যাবে, তখন আমরা সেটাকে দরকার হলে ফোন দিয়ে কথা বলে নেব যে আপনার এই জায়গাটা একটু কারেকশন করে নেন, বা এই জায়গাটা আরেকবার একটু রিভিউ করেন। হ্যাঁ, আমরা সাধারণত চাই না যে একজন লেখা দিল সে অনেক কষ্ট করে দেয় বা আশা করে দেয়, হ্যাঁ, সেটা রিজেক্ট হোক। রিজেক্ট জিনিসটা খুব খারাপ, কষ্ট দেয়। তবে রিজেক্টটাকে অনেকে আবার বলে, যেমন আমাদের এপিজে বলছিল যে নো মানে হয়েছে নেক্সট অপরচুনিটি, সেভাবে অনেকে চিন্তা করে। তাই নো না বলে আমরা যেটা কিছু গাইডলাইন দেই, অনেক সময় বলে দেই যে এভাবে লেখেন, আপনার লেখাটা তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। ওকে, ধন্যবাদ মশিউর রহমান ভাই। আমাদের পার্টিসিপেন্টদের থেকে যদি কেউ বই লেখা প্রকাশ করতে চান, তাহলে হচ্ছে আমাদের ইয়ুথ সোসাইটি ফর রিসার্চ এন্ড অ্যাকশনের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে, অর্থাৎ ফেসবুক পেজ আছে, সেই পেজে হচ্ছে আপনারা একটু আমাদেরকে নক দিবেন, তাহলে আমরা আপনার সাথে সেই পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনার লেখাকে আমরা হচ্ছে প্রকাশ আমি কল ফর চ্যাপ্টার আমাদের যেটা আছে আমি এটা দিয়ে দেবো, তাহলে আপনি একটু ইসে দিয়ে দিয়েন। আমার কাছে একটা বইয়ের কল ফর চ্যাপ্টার অলরেডি, এখনো সময় আছে, 27শে জানুয়ারি পর্যন্ত সবাই অ্যাবস্ট্রাক্ট জমা দিতে পারবে। তারপরে আমি ওই লিঙ্কটা প্লাস একটা কল ফর চ্যাপ্টার আমি দিয়ে দিলে ইউথ সোসাইটিতে আপনি পোস্ট দিয়ে দিয়েন একটু, ঠিক আছে, তাহলে সবাই দেখতে পাবে। জি, ধন্যবাদ। এবং আপনারা ইউথ সোসাইটির সাথে লাইক দিয়ে থাকেন, তাহলে আপনারা এটাও পেয়ে যাবেন। জি, কি বলে, আমাদের পোস্টটা আপনার ওয়ালে পৌঁছে যাবে। ধন্যবাদ। আমরা একটু পার্টিসিপেন্টদের কাছে যাই। পার্টিসিপেন্টদের আমরা একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু মাস্টার ক্লাস হচ্ছে এটা প্রথম বুক এন্ড আর্টিকেল রাইটিং এর উপর হচ্ছে আমাদের প্রথম মাস্টার ক্লাস। দ্যাট মিন্স এটার উপরে কিন্তু সিরিজ মাস্টার ক্লাস আমাদের হবে। সামনে আমাদের আগামী সপ্তাহে আমাদের হচ্ছে অ্যাডভান্স রিডিং এর উপর একটা মাস্টার ক্লাস হবে। অর্থাৎ আপনি যে কিভাবে একটা বই লিখবেন বা আর্টিকেল লিখবেন, তার জন্য তো আপনাকে পড়তে হবে। তো কিভাবে অ্যাডভান্স লেভেলের পড়তে হয়, পড়ার একটা স্কিল, এ ব্যাপারে আমাদের হচ্ছে আগামী 22শে জানুয়ারি মাস্টার ক্লাস হবে। তার মানে হচ্ছে আমরা যারা এখানে পড়েছি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জার্নি। এরকম বলা যায় হচ্ছে প্রায় 2 মাস ব্যাপী আমরা এই টাইপের মাস্টার ক্লাসগুলো এখান থেকে পাবো। পাশাপাশি হচ্ছে আমাদের মেন্টরদের একটা কন্টিনিউয়াস ফলো আমাদের হবে। তো আপনারা হচ্ছে যারা হচ্ছে মানে লেখালেখিতে আগ্রহী অথবা লিখতে চান বা লিখতেছেন, অলরেডি প্রকাশ করতে পারতেছেন না, গুগল ক্লাসরুমে আপনাদের সবাইকেই হচ্ছে মেইলে ক্লাসরুমের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। ওইখানে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে রিসোর্স দেওয়া হবে, দেওয়া হবে। আপনারা সেটাকে জমা দেওয়ার পরে আমাদের মেন্টররা সেটা রিভিউ করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই মাস্টার ক্লাসের মানে ফলো আপ ফর্মুলা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা একটু আমাদের পার্টিসিপেন্টদের একটু প্রশ্ন নিয়ে নিব। মশিউর ভাই কি বলেন, আমরা একটু আমাদের পার্টিসিপেন্টদের একটু প্রশ্ন নিয়ে নেই। এখানে হ্যান্ড রেজ করছে হচ্ছে এমডি আব্দুর রায়হান শরীফ। জি, এমডি আব্দুর রায়হান শরীফ, আপনি একটু বলবেন আপনার প্রশ্নটা। তো আমি মশিউর স্যারের কাছে একটা কোশ্চেন করতে যাচ্ছি যে স্যার, আপনি যখন বলছেন যে এখানে একটা দিয়েছেন যে কনফারেন্সে আমরা এটা সাবমিট করতে পারবো, যেটা যখন কনফারেন্স যখন থাকবে তখন হয়তো আমরা সাবমিট করতে পারবো। কিছু সময় আপনার যে আমরা যে জার্নালে যে পাবলিশটা করব, এটা জার্নালে পাবলিশ করার প্রসেসটা যদি একটু বলতেন। জার্নালও কল ফর চ্যাপ্টার ওরা চায়। যেমন আমার সাথে একটা জার্নালের সাথে পরিচয় আছে, ইন্ডিয়ার একটা জার্নালের সাথে, ওরা হলো এমইটি ইউনিভার্সিটি জার্নাল। হ্যাঁ, ওরা সাধারণত ফেব্রুয়ারিতে, প্রত্যেক বছর ফেব্রুয়ারিতে প্রকাশ করে। তারা যখন চাবে তখনই আমার দিতে হবে, তাই না? হ্যাঁ, ওরা টাইম বাউন্ড দিয়ে চায় যে এতদিনের মধ্যে অ্যাবস্ট্রাক্ট, এতদিনের মধ্যে অ্যাবস্ট্রাক্ট অ্যাকসেপ্টেন্স দেয়, তারপরে আপনার দেয় মূল পেপারটা চায়। মূল পেপারের জন্য হয়তো 1 মাস বা 1.5 মাস সময় দেয়, হ্যাঁ, 2 মাস সময় দেয় কখনো। ওই সময়ের মধ্যে মূল পেপারটা দিতে হয়। মূল পেপারটা দিলে ওরা আবার সেকেন্ড টাইম ফাইনাল অ্যাকসেপ্টেন্সটা দেয়। ফাইনাল অ্যাকসেপ্টেন্স অথবা কারেকশন অথবা রিভিউ বলে, রিভিউ দেয়।
তারপরে আপনাকে তখন তো ফাইনাল অ্যাকসেপ্টেন্সটা পেয়ে গেলে ওরা একটা সময় পাবলিশ করে আর কি। আচ্ছা আবার কিছু কিছু প্রসেসিং জার্নাল আছে যে ওরা টাকা চায়। তা আমরা এইটা একটা বলবো যে বিষয়। টাকা চাওয়া জার্নালে আপনারা যায়েন না আর কি। নিজেকে যেটা টাকা চাই এগুলো তো মোটামুটি বড় জার্নাল তাই না? তো সেক্ষেত্রে এইসব বড় জার্নাল আছে, ছোটও আছে। টাকা ছাড়া ফ্রি ভালো ভালো জার্নাল এটা কি আমরা কয়েকটা সাজেস্ট পেতে পারি আপনার কাছ থেকে কি কি ভালো আছে? আমি ওই যে এমইটি ইউনিভার্সিটি জার্নালটা পরিচয় আছে, ওরা টাকা নেয় না। কোনটা? এমইটি ইউনিভার্সিটি ইন্ডিয়ার, ওরা ইউজিসি অ্যাপ্রুভড, ইন্ডিয়ান ইউজিসি থেকে আছে অ্যাপ্রুভাল আছে। আচ্ছা ওরা শুধুমাত্র টাকা নেয় না। এরকম আরো কিছু জার্নাল আমি আপনাদেরকে যদি দরকার হয় আমরা গ্রুপে লিস্ট দিয়ে দেবো। এটা মানে সার্চ করাটা অনেক কঠিন আর কি, আপনারা তো অভিজ্ঞ, যদি একটু দিতেন এটা ভালো না হতো। ওই যে খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন, ওই যে বলছি, বুঝছেন? হ্যাঁ তারপর যদি আপনার সাজেশন দেন একটু সময় কম লাগবে আর কি। হ্যাঁ আমরা ওইভাবে গাইড করব, সমস্যা নাই। বিশেষ করে আমি সব জার্নাল পারবো না, বিজনেস রিলেটেড জার্নাল, ইকোনমিক্স না, বিজনেস এন্ড ব্যাংকিং, এই টাইপের। আমি যেগুলো করতে যাচ্ছি, আমি আপনাদের এলাকারই, আপনার বরিশালে আমি আপনার এগ্রিকালচার রিলেটেড কিছু জার্নাল পাবলিশ করতে চাচ্ছিলাম, এগ্রিকালচার কিছু রিসার্চ সায়েন্সের। জি। তাহলে আমাকে কথা বলতে হবে, বুঝছেন? আমার সাথে যোগাযোগ করে নিন। আমি ওই যে আমি বিভিন্ন জার্নালের এডিটর আছে যারা, ওদের সাথে কথা বলে যদি পারি আপনাকে কিছু সাজেস্ট করবো আর কি। আমার সরাসরি এখন লেখা আছে আমার, এখন আমি ওইটা যদি আপনাকে তাহলে সেন্ড করবো না, আমি অলরেডি আপনাকে ফেসবুকে নক করছি, আমি ফেসবুকে আপনাকে দিব না, অথবা আপনাকে মেইল করে দিব না। জি ডিয়ার পার্টিসিপেন্ট, আপনি আমাদের ফেসবুক পেজে নক দেন, আমরা আপনার সাথে যোগাযোগ করে এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমরা একটু চলে যাই হাসান জামিল। আরেকটা কোশ্চেন ছিল আমার একটু হাসান বলুন, সমস্যা নাই, একটু বলুন। আচ্ছা এখানে যে আপনার যে ইয়াগুলো আপনার সেন্ড করতে হবে, ফাইলগুলো তো আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলগুলো, এগুলো অথবা জাস্ট কপি করে এগুলো তো না, আগে আমাকে সেন্ড করে লাভ নাই, আগে আপনার যে আমার সাথে কথা বললেন, হ্যাঁ, তারপরে আমি যদি, যেহেতু এটা ইসের জার্নাল এগ্রিকালচার, হ্যাঁ, আমি একটু জেনে আপনাকে জানাবো, বুঝছেন? আমার সরাসরি পরিচয় নাই আর কি। তবে আমার সাথে যোগাযোগ রাখলে আমি এটা জেনে নিতে পারবো। আচ্ছা, আর যে অ্যানালিটিক্যাল যে থিংস গুলো, যেমন আপনার জিআইএস যে ফাইলগুলো করা আছে, ওই ফাইলগুলো কি দেওয়া যাবে একসাথে? কার? আমার না জিআইএস গুলো আমার কি নেওয়া যাবে আর কি? তারা কি নিবে এগুলো কি? হ্যাঁ, জার্নালে তো ফাইলে জার্নালে আপনি দেবেন, ওয়ার্ড ফাইলে দেবেন। ওয়ার্ড ফাইল না, জিআইএস তো আপনার আলাদা এক্সটেনশন থাকে, আপনার যেমন জেপিজি এগুলো তো আলাদা এক্সটেনশন নিলে তো ও কিভাবে নেবে, কিভাবে সাববে, কিভাবে? সেইটাই ওখান থেকে কপি করে নিতে হবে, বুঝতে পারছি। জি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, আর কার কোশ্চেন? ধন্যবাদ। আমরা এরপরে হাসান জামিল, উনি হ্যান্ড রেজ করেছেন। আমরা হাসান জামিল স্যারের কাছে চলে যাই। একটু আপনি স্যার আপনার ওই যে গুগল স্কলার বা রিসার্চ গেটের যে প্রোফাইলটা, ওটা একটু যদি বলতেন। গুগল স্কলার বা স্যার রিসার্চ গেটের আপনার প্রোফাইলটা, স্যার আপনার রিসার্চ পেপার গুলো দেখার জন্য। ও রিসার্চ পেপারে আপনি ওখানে গিয়ে গুগল স্কলারে গিয়ে আমার কয়েকটা পেপার আসছে, ওখানে পাবেন, বুঝছেন? তো পেপারের নাম লিখতে হবে, তো নাম লিখে সার্চ করতে হবে। হ্যাঁ, যেমন আছে একটা পেপার আছে আপনার জার্নাল আসছে কি, ফুল ফ্লেশ ইলেকট্রনিক মানি, হ্যাঁ, বাই মশিউর রহমান, এভাবে দিলে পাবেন। আমি হ্যাঁ এরকম পাবেন। আবার একটা পেপার আসছে, এটা আসছে ব্যাংক এন্ড ব্যাংকিং, ওরকম একটা জার্নালে আমার। আর একটা পেপার আসছে যেমন নন পারফর্মিং লোনের উপর, ফ্যাক্টর অ্যাফেক্টিং নন পারফর্মিং লোন অফ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ বাই মশিউর, এভাবে সার্চ দিলে পাবেন, বুঝছেন? এরকম কিছু আছে। আবার একটা পেপার আছে যেমন এজেন্ট ব্যাংকিং, প্রসপেক্ট এন্ড চ্যালেঞ্জ অফ এজেন্ট ব্যাংকিং, এভাবে সার্চ দিয়ে গুগল স্কলারে আমার নাম লিখে সার্চ দিলে পাবেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। এরপরে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নেই। সায়েদা আফরোজ রূপা। জি ভাইয়া। জি আপনি আপনার প্রশ্নটি করুন। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আপনার সাথে কাজ করতে হলে, আমার সাপোজ আপনার অনেকগুলো আপনার জার্নালের সাথে অলরেডি আপনি এডিটর, সো আপনার এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হলে আমার কি বিষয় নিয়ে মানে লিখলে আসলে মানে আপনি আমি যেগুলো নিয়ে কাজ করি হলো, আমি তো বলছি বিজনেস বুক, ব্যাংকিং বুক, আর একটা হলো ইকোনমিক্স এর কি কিছু আছে স্যার? হ্যাঁ, ইকোনমিক্সের একটা বই নিয়ে আমার এখন কাজ চলতেছে। এটার জন্য আমরা চ্যাপ্টার কল ফর চ্যাপ্টার আমরা চেয়েছি, সেটা হলো আইজিআই গ্লোবাল
আমেরিকার আইজিআই গ্লোবাল, যদি নাম হয়তো শুনতেও পারেন, নাও শুনতে পারেন। এটা স্কুপাস ইন্ডেক্স রেটিং এর একটা ভালো রেটিং আছে এই দর্শক। তো ওখান থেকে একটা বই বের করবে, রিডিফাইনিং দ্য ইকোনমিক থিঙ্কিং ফর হ্যাপিনেস ফর ওয়েলফেয়ার অফ সোসাইটি, বুঝছেন? এইভাবে একটা বই, হ্যাঁ, ফর ওয়েলফেয়ার অফ সোসাইটি। আমরা কিছু ইকোনমিক্স এর কিছু যে থিওরি আছে, যেমন পপুলেশন থিওরি, স্কারসিটি প্রিন্সিপাল, এগুলোর আমরা কিছু ক্রিটিসিজম, সমালোচনা করবো, এবং একই সাথে আমরা একটা হ্যাপিনেস এর বিষয়টা কিন্তু ইকোনমিক্স এখন পর্যন্ত আসে নাই। তা আমরা এইটা আনার চেষ্টা করবো আর কি, যে হ্যাপিনেসটাকে যেন আমরা কনসিডার করতে পারি ইকোনমিক্স এর মধ্যে থেকে। আলটিমেটলি যদি হ্যাপিনেস না থাকে, আমাদের লাইফের মূল্যটা আমাদের কাছে মনে হয় যে নাই। তো এখানে আমরা থিওরি অফ হ্যাপিনেস একটা নতুন একটা চ্যাপ্টার আমরা দেব। তবে আরো কিছু ওখানে আমরা আর্টিকেল চাইছি, আপনি চাইলে এখানে একটা চ্যাপ্টার আপনি দিতে পারেন। ও আচ্ছা আচ্ছা স্যার, এর জন্য আচ্ছা, মানে স্যার আমরা এই লিংকটা দিয়ে দেবো, যে ইয়ুথ সোসাইটিতে আমি লিংকটা দিয়ে দেবো। ও আচ্ছা স্যার, খুব ভালো হয় স্যার, তাহলে হচ্ছে আমাদের জন্য অনেক ভালো হয় আর কি, যারা ইকোনমিক্স এর আছি স্যার, মানে আপনার সাথে কাজ করতে ভালো হবে, খুব দ্রুত মানে আমরা কাজ করতে পারবো আর কি, এই জন্য আর কি স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ রুম্পা প্রশ্নটি করার জন্য। আমরা যদি আরো কেউ প্রশ্ন করতে চাই আজকের এই সেশনের উপরে, তাহলে আমরা প্রশ্ন করতে পারি। আমরা একটু হ্যান্ড রেজ করবো প্রশ্ন করার আগে, কেমন? জি, আমরা যদি হচ্ছে কেউ প্রশ্ন করতে চাই, তাহলে আমরা হ্যান্ড রেজ করব। এখানে আমাদের একজন প্রশ্ন করছে হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে ইয়াশি ভৌমিক। জি, ইয়াশি ভৌমিক, আপনি হচ্ছে, এটা কি আইয়াশি ভৌমিক হবে, তাই না? আই এম সরি। হ্যাঁ, ঐশী ভৌমিক। ঐশী ভৌমিক। ইটস লিটল বিট ডিফিকাল্ট টু প্রনাউন্স ইওর নেম। এনিওয়ে, তো জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা ভাইয়া, আমার ইমেইলে গুগল ক্লাসরুমের হচ্ছে লিংকটা আসেনি, এটা একটা প্রশ্ন ছিল। আর হচ্ছে আমাদের রেকর্ডিংটা ফেসবুক, আমাদের যে আপনাদের যে ফেসবুক পেজ, ওখানে দিলে মনে হয় ভালো হতো। আমাদের এই মাস্টার ক্লাসের রেকর্ডগুলো আমরা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুমের মধ্যে ড্রাইভ লিংকের মাধ্যমে আপলোড করে দিব, এবং হচ্ছে আপনাদের একটা লম্বা জার্নি হবে। মানে আমাদের এটা হচ্ছে বুক এন্ড আর্টিকেল রাইটিং এর উপরে হচ্ছে আমাদের ফার্স্ট মাস্টার ক্লাস, এরপরে হচ্ছে এরকম প্রায় অন্তত 4টা মাস্টার ক্লাস হবে। জি, আপকামিং আরেকটা ক্লাস দেখেছি আমি, সম্ভবত 21 তারিখ। জি 21 না যেন 22 জানুয়ারি আর কি। হ্যাঁ, তো হচ্ছে আপনারা হচ্ছে গুগল ক্লাসরুমের মধ্যে আপডেট থাকবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপডেট থাকবেন, আপনাদের সমস্ত ইনফরমেশন সেখানে পেয়ে যাবেন। ওকে, এরপরে যদি হচ্ছে আরো কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। জি না, স্যারের কাছে আমার আপাতত এখন প্রশ্ন নেই। আচ্ছা, একটা কথা আমার বলা হয়নি যে, আচ্ছা স্যার, আপনি অ্যাবস্ট্রাক্ট ব্যাপারে বলছেন ইন্ট্রোডাকশন, কিন্তু যে মেইন বিষয়টা যে টাইটেলটা টাইটেলটা কিভাবে হলে মানে অ্যাট্রাকটিভ বা এই বিষয়টা একটু কিন্তু জানা হয়নি। টাইটেলটা আপনি সিলেক্ট করবেন বেসড অন আপনার, প্রথমত আপনাকে যেটা করতে হবে আমি বলি, টাইটেল সিলেক্ট করার আগে সেটা হলো লিটারেচার করতে হবে আপনাকে। প্রথম ধারাবাহিক, অ্যাবস্ট্রাক্ট না, প্রথমে আপনি লিটারেচার পড়বেন, যেমন 10টা 20টা পেপার পড়বেন। পেপার পড়ে কয়েকটা পয়েন্ট, কি পয়েন্ট বের করবেন ওই পেপারের, ধরুন 4টা 5টা পয়েন্ট বের করবেন যে কি বলছে আর কি। হ্যাঁ, প্রত্যেকটা পেপার থেকে 4টা 5টা করে মূল ফ্যাক্টর বের করলেন। তো মূল ফ্যাক্টর বের করার পর আপনি চিন্তা করবেন যে কি গ্যাপ আছে, ওই গ্যাপটাই আপনার রিসার্চ স্টাডিটা হবে, বুঝছেন? তখন আপনি টাইটেল সিলেক্ট করতে পারবেন। ওই গ্যাপটা আর কি টাইটেল করলে ভালো হবে, এরকম কিছু? হ্যাঁ, ওই গ্যাপটা দিয়ে, যে গ্যাপটা কি গ্যাপ, ওইটাই তো আপনার স্টাডি, তাই না? যে গ্যাপটা আছে, গ্যাপের সলিউশন, ওইটাই আপনার স্টাডি হবে, ওইটাই আপনি টাইটেল সিলেক্ট করবেন। এবং আপনাকে বলি, রিসার্চের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যে প্রবলেম আইডেন্টিফিকেশন। হ্যাঁ, এই অ্যানালাইসিস করা, রিপোর্ট রাইটিং করা, এগুলো একসময় মনে হবে যে ক্লারিক্যাল জবের মতো। হ্যাঁ, কিন্তু আপনার মূল প্রবলেমটা, মূল সমস্যা, মূল কষ্টটা হচ্ছে যে প্রবলেম আইডেন্টিফিকেশন। প্রবলেমটা কোথায়, সমস্যাটা কোথায়? সমস্যা পাওয়া মানে হলো আপনার 70% 60% কাজ হয়ে গেছে, সমস্যা আইডেন্টিফাই হয়ে গেলে। আমার আগে জানা মতে আর কি ছিল যে অ্যাবস্ট্রাক্টটা হলো আর কি সার সংক্ষেপ, আমার কি মানে ধারণাটা কি তাহলে ভুল? হ্যাঁ, না, অ্যাবস্ট্রাক্ট সার সংক্ষেপেই, কিন্তু অ্যাবস্ট্রাক্টটা থাকে প্রথম, কিন্তু লেখে সবার শেষে, পেপার লেখার পরে। প্রথম থাকে না সবার উপরে? হ্যাঁ, থাকে প্রথমে, আমি বললাম তো থাকে প্রথমে, কিন্তু এটা লেখে সবার শেষে। কারণ আপনি তো জানেন না ফাইন্ডিংস কি আসবে, ওই যে আপনি তো আগে যেটা করতে হবে, আপনাকে আগে যেতে হবে লিটারেচারে, রিসার্চের প্রথম স্টাডিটা করতে হবে লিটারেচার।
লিটারেচারটা মোটামুটি লিটারেচার করে আপনি গ্যাপ অ্যানালাইসিস করা, রিসার্চ গ্যাপ, লিটারেচারটা একটু গ্যাপটা গ্যাপটা বের করে টাইটেলটা ঠিক করে ফেললেন। টাইটেলটা ঠিক করলে আপনি অনেকটা পেয়ে গেলেন, আপনি অনেকটা ফাইন্ডিংসও আপনি অনেকটা বুঝে যাবেন। রিসার্চার হইলে, ভালো রিসার্চার হইলে আস্তে আস্তে বুঝে যাবেন যে ফাইন্ডিংস কি আসতে পারে। কথা বলবেন, মানুষের সাথে কথা বলবেন, যারা এক্সপার্ট আছে তাদের কথা বলবেন, তাহলে ফাইন্ডিংসটা অনেকটা বুঝে যাবেন। তখন গিয়ে আপনি নিজেই তখন অ্যাবস্ট্রাক্ট আপনি লিখতে পারেন। অ্যাবস্ট্রাক্ট আগে লিখবেন, কিভাবে লিখবেন আপনি তো জানেনই না। আপনার টাইটেল কি হতে পারে, আপনার রিসার্চ প্রবলেম কি হতে পারে, আপনার ফাইন্ডিংস কি হতে পারে, এগুলো তো আপনি জানেন না। সার সংক্ষেপ কখন লেখা যায়? যখন সব কথাগুলো জানা যায়, তখন এটা সার সংক্ষেপ লেখা যায়। আর একটা বিষয় হলো যে আপনার যে কপিরাইট বিষয়, যখন কপিরাইট পায় তখন এটা রিজেক্ট করে। এছাড়া কি অন্য কোনো কারণ আছে আপনার পেপার রিজেক্ট করার? না, পেপার রিজেক্ট তো হতে পারে যদি আপনার না হয়। ওদের যে আপনার একটা হলো যে এই যে আমি যে ফরম্যাটটা দেখাইলাম, যেভাবে বললাম সেভাবে যদি না লেখেন, একটা গল্পের মতো লেখলেন, কলামের মতো লেখলেন, পত্রিকার কলাম যেভাবে লেখে সেভাবে লেখলে তো হবে না। অনেকে এইভাবে লেখে অনেকে কপি পেস্ট করে, হ্যাঁ সেগুলা হয়, তাই না? মৌলিক কোনো ফাইন্ডিংস থাকে না, হ্যাঁ একটা নর্মাল কথাবার্তা বলে, বুঝছেন? খুব ভালো, যেমন আপনি বললেন কি খুব ভালো সিদ্ধান্ত নিতে হবে, যথাযথ ব্যবস্থা নিতে হবে, হ্যাঁ রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, এগুলো তো কোনো ডিসিশন না। এগুলো দিয়ে কোনো ডিসিশন পাওয়া যায়? তো ওইসব পেপার তো অ্যাকসেপ্ট হবে না। আপনাকে স্পেসিফিক বলতে হবে যে এই কেস। যেমন আপনি বলেন ওই লোকটা খুব ভালো মানুষ, কিভাবে ভালো মানুষ? বলতে পারেন যে ওই লোকটা সকালে ঘুম থেকে ওঠে, দিনে এত ঘন্টা পড়াশোনা করে, হ্যাঁ তারপর মানুষের সাথে লেনদেন ঠিক রাখে, টাকা নিলে ধার নিলে ধার দেয়, ফেরত দেয়, তাই না? কথা দিলে কথা রাখে। এগুলো এইভাবে বলতে পারলে ঠিক আছে, তাহলে বলা যাবে হ্যাঁ এই ব্যক্তিটা আমরা বলতে পারি লোকটা ভালো মানুষ। আরেকটা বিষয়, অবশ্যই এটা আমার পাবলিক প্লেস হয়তো আজ করা ঠিক হবে না, যদি অনুমতি দেন। বিষয়টা হলো স্যার, কিছু মানে যেমন কিছু সিচুয়েশন, যেমন বাংলাদেশের পলিটিক্যাল বা কোনো সিচুয়েশন, এটা যদি আমি মানে বহির্বিশ্বে উল্লেখ করতে চাই, সেক্ষেত্রে কি স্যার এখানে? না, এখন আপনার কিছু তো টেকনিক ইউজ করতে হবে, আপনার সিকিউরিটির ব্যাপারটাও জানতে হবে, বুঝতে হবে। আপনি এমন বিষয় লিখলেন যে আপনার মাস্তান তো দুই ধরনের মাস্তান আছে, একটা লোকাল মাস্তান আছে, একটা ইন্টারন্যাশনাল মাস্তান আছে। সেই বিষয়গুলোকে আপনি বিবেচনা করে আপনার প্রোটেকশন থাকলে আপনি লিখবেন, আমি মানে ফ্রিলি অথবা টেকনিক্যালি লিখবেন, যেটাকে বলা যায় যে কৌশলের সাথে, বুঝছেন? আরেকটা হলো ঝগড়া বেশি না করাই ভালো, সলিউশন দেবেন, আমার সাথে ঝগড়া কম করবেন, যেটা করবেন যে সমাধান দেবেন, যে এইটা হইলে আরো সুন্দর হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। এরপরে হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নেই তৌফিক তপুর কাছ থেকে। জি তৌফিক তপু, আপনার প্রশ্নটি করুন। কি আছে? উনি তো শুনছে না, শুনছে আমাদেরকে তৌফিক? আচ্ছা, আর কেউ আছে কি দেখেন তো। হ্যালো, ফজলি রাব্বি ভাইয়ের কাছে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। হ্যালো, হ্যাঁ বলেন। জি ভাই, আপনাদের এখানে দেখতে পাচ্ছি আপনাদের কারো আইডি দেয়া আছে বা ইয়ে দেয়া আছে, এটা মানে কারণটা কি? আপনাদের অর্গানাইজেশনটা আসলে মানে আইডি গুলো দেওয়ার কারণ, বা এটা মানে আপনাদের কি সিলেকশন কোনো আইডেন্টিফিকেশন? এটা যে আইডিটা আছে সেটা হয়তো বা ইউনিভার্সিটি যারা ক্লাস করে অথবা স্কুলে ক্লাস করে তাদের হচ্ছে রোল নাম্বারটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। স্যার ওই যে আপনি বললেন না হচ্ছে মানে নতুন করে হচ্ছে হ্যাপিনেসটা অ্যাড করবেন, সো আমি ওগুলোর যদি লিটারেচার করতে যাই তাহলে কি আমি হ্যাপিনেস রিলেটেড কিছু এরকম কোনো আর্টিকেল? হ্যাঁ, হ্যাপিনেস রিলেটেড আর্টিকেল এটা নিয়ে আমরা কাজ করতেছি। আপনি অন্য চ্যাপ্টার একটা দেখেন, এটা নিয়ে একজনের কাজ করতেছে অলরেডি। আমি অন্যটা ওখানে অনেকগুলো চ্যাপ্টার থাকবে, তো আপনার 15-20টা চ্যাপ্টার থাকবে, আপনি অন্য একটা চ্যাপ্টার পছন্দ করেন, এটা নিয়ে একজনের কাজ করতেছে অলরেডি। ও আচ্ছা, আমি স্যার চাইলে ওয়েলফেয়ার বিষয়টা নিয়েও করতে পারি, তাই না? হ্যাঁ, ওয়েলফেয়ার বিষয়টা নিয়ে করতে পারি। আর অনেকে ইমেল চাইছেন, আমার ইমেলটা আমি ওই যে কমেন্টে দিয়ে দিছি। আমার একটা বিষয় স্যার, চ্যাট বক্সে পাবেন আর কি আপনারা।
একটা বিষয় যে স্যার আমার একটা আর্টিকেল স্যার আপনার স্প্রিঞ্জারে হচ্ছে স্যার আমার সুপারভাইজার সাবমিট করেছে আর কি। এখন স্যার আপনি বললেন না, সো স্যার আমার জাস্ট স্যাম্পলিং এর জন্যই স্যার রিজেক্ট করেছে ওরা, মানে যেটা আইডেন্টিফাই করেছে। আমি স্যার টোবাকো আর নন টোবাকো ল্যান্ডের হচ্ছে যেই প্রবলেম গুলো ছিল, সো আমি একটা স্যাম্পল নিয়েছি, টোবাকোর একটা নন টোবাকোর একটা। সো ওরা বললো যে স্যাম্পলিংটা অনেক কম হয়েছে, মানে খুবই কম, মানে অ্যাটলিস্ট হচ্ছে 8-10টা স্যাম্পল নিয়ে কাজ করলে তারা এটা মানে বিবেচনা করতে পারে। জাস্ট এই প্রবলেমটার জন্য রিজেক্ট করেছে স্যার। স্প্রিঞ্জারের একটা এডিটরের সাথে আমার পরিচয় আছে, ওনার সাথে কথা বলে দেখতে পারি, তাহলে কথা বলে দেখবো এক সময়। ও আচ্ছা আচ্ছা। এটা হতে পারে আপনার ওটা যেটা বলছে স্যাম্পলটাও তো আপনার হইতে হবে, যথেষ্ট হইতে হবে, রিচ হইতে হবে আর কি। ও আচ্ছা স্যার, এটা আমার মাস্টার্স এর থিসিস ছিল, তো স্যার আমরা তো যতটুকু আমাদের তো মানে মানিরও একটা লিমিটেশন থাকে, তো সেই হিসাবে আর কি যে তো সবকিছুই করেছে, জাস্ট এটার জন্য বিষয়টা হচ্ছে না, মানে ওরা আমাকে রিভিউ দিয়েছে আর কি। আপনি অন্য জায়গায় চেষ্টা করে দেখতে পারেন, একটু কারেকশন করে আবার রিভিউ করে আরেকটা জার্নালে চেষ্টা করে দেখতে পারেন। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এটা কি আপনার টাইটেলটা কি বলেন তো? স্যার এটা হচ্ছে ডেটা আর্টিকেল মার্জিনালাইজেশন এন্ড ল্যান্ড ডিগ্রেডেশন ডিউ টু টোবাকো কাল্টিভেশন। আচ্ছা, আপনার অ্যাবস্ট্রাক্টটা আমারে পাঠাই দিয়েন তো, আমি দেখবো। ওই যে যদি এমইটি ইউনিভার্সিটি কি দিতে চান এই জার্নালটা, এটা আর্টিকেলটা? স্যার আমি স্যার তাহলে আমার সুপারভাইজারকে একটু জানাই স্যার, মানে উনি হচ্ছে আচ্ছা, আমার মাস্টার। ওদের একটা জার্নাল আছে খুব, তাহলে আমি একটু বলে দেখতে পারি ওদেরকে। ও থ্যাংক ইউ স্যার, আমি তাহলে স্যার আমার সুপারভাইজারের সাথে কালকে আলোচনা করব এই বিষয়ে। হ্যাঁ, ওইটা হলো এমইটি গ্লোবাল রিভিউ, হ্যাঁ জার্নালটার নাম। ও তাই না স্যার? এমইটি। হ্যাঁ, এমআইটিই। ও এমআইটিওয়াই, আচ্ছা আচ্ছা এমইটি। এমআইটিওয়াই। স্যার একটা বিষয়, আর কোনো কোশ্চেন? হ্যাঁ বলেন। আমি যদি স্যার কোনো রিসার্চ করতে গেলাম, তো এটা নিয়ে কাজ করলাম শেষে, তবে ওই টপিকে বা ওই রিসার্চ জাস্ট ওই ধরনের যদি অন্য কোনো রিসার্চ পেপার থাকে, তো সেক্ষেত্রে কি এটা কোনো প্রবলেম হবে? হ্যাঁ, আপনার ওই ধরনের রিসার্চ কেন সিলেক্ট করবেন যেটা অলরেডি করে ফেলছে? অথবা যদি আপনি করতে পারেন, যেমন আমেরিকাতে হয়েছে, বাংলাদেশে ওইটা নিয়ে করলেন। আপনার ফাইন্ডিংস তো ভিন্ন হইতে হবে, যে ফাইন্ডিংস অলরেডি আছে সেই ফাইন্ডিংস নিয়ে আপনার কাজ করে তো লাভ নাই। আপনার ফাইন্ডিংস যদি সেম ফাইন্ডিংস হয় তাহলে আপনার লাভ কি? না, আমি যদি তাহলে প্রমাণ করতে পারি যে তার থিওরিটা ভুল, সম্পদের অপচয়, মেধার অপচয়। হ্যাঁ, আমি যদি জাস্ট এটা যদি মানে তার যে থিওরিটা ওটা ভুল, এটা যদি প্রমাণ করতে চাই, সেক্ষেত্রে কি ওইটা নিয়ে আমি কিছু করতে পারবো? হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন। যে অলরেডি ফাইন্ডিংস আছে সেটা বুঝে দিলে অনেক ভালো হবে। আচ্ছা আচ্ছা, জি জি। তবে ঝগড়া করলে বড়টার সাথেই করবেন, বুঝছেন, যারা নোবেল টোবেল পাইছে এরকম কাজ। ছোটগুলোর সাথে ঝগড়া করে লাভ নেই। ঠিকই বলছেন স্যার, তাদের সাথে পারা তো কঠিন। হ্যাঁ, আমরা মাত্র ছোটখাটো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমরা যদি আর কেউ প্রশ্ন করতে চাই তাহলে আমরা প্রশ্ন করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি আন্ডার গ্রাজুয়েট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো আসলে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হিসাবে আমার মধ্যে হচ্ছে অনেক কিউরিওসিটি কাজ করে এই রিসার্চ ব্যাপারটা নিয়ে। যেমন আমি কোনো একটা বিষয় সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করার পর এখন তো মানে আমার তো সুপারভাইজারের আন্ডারে কাজ করার তেমন কোনো সুযোগ নেই, কারণ আমাদের দেশে হচ্ছে বলা যায় যে ফোর্থ ইয়ার মানে বা ফাইনাল ইয়ার যারা থাকে অথবা মাস্টার্স এর, তারা হচ্ছে একজন সুপারভাইজারের আন্ডারে কাজ করে। তো সেক্ষেত্রে তারা অটোমেটিক্যালি হচ্ছে সুযোগটা পায়। এখন আমি যদি হচ্ছে মানে এদিকে একটু আগাইতে চাই, যেহেতু আমি হচ্ছে বায়োকেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, তো আমার এই সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে বা থার্ড ইয়ার থেকে এই অ্যাটেম্পটা নেওয়া উচিত। তো সেক্ষেত্রে হচ্ছে আমি যখন একটা রিসার্চের কোনো একটা টপিক সিলেক্ট করব, তো পরবর্তীতে হচ্ছে ডেটা কালেকশন বা মেথোডোলজি, দেন হচ্ছে আমি ওটাকে কিভাবে সাবমিট করতে পারি, যেহেতু আমার মানে যদি আমি একজন তো ওখানে সুপারভাইজার লাগবে, সো সেই ক্ষেত্রে আমি আমার ডিপার্টমেন্টের কোনো টিচার বা চেয়ারম্যানকে যাই ওরকম ভাবে বলতে হবে যে স্যার আমি এরকম এই জিনিসটা নিয়ে আগাইছি, আপনি কি একটু দেখবেন, আর যদি আপনি যদি এখানে মানে আমি যদি আপনাকে
সুপারভাইজার হিসেবে অ্যাড করতাম তাহলে হচ্ছে মানে আমার অনেক হেল্প হইতো। কারণ যখন আমি কোনো একটা জার্নাল বা কোনো একটা কনফারেন্স ইসের জন্য হচ্ছে আমি এটা ট্রাই করব, সেক্ষেত্রে তারা বলবে মানে তা এমনিতেই একটা কোয়েশ্চেন উঠবে, এ তো সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, সো এ রিসার্চ ব্যাপারে কি বুঝে বা এর এখানে কেমনই বা কোয়ালিটি বা কোয়ান্টিটি কেমন, এই নিয়ে অনেকটা কোয়েশ্চেন থাকে। তো সেই ক্ষেত্রে আমার জন্য সাজেশন কি হবে? প্রথমত হলো যে আপনার রিসার্চ করতে হলে যে সুপারভাইজার লাগে এমন কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, দ্বিতীয়ত হলো আপনি সায়েন্সের স্টুডেন্ট, তো আমি হয়তো আপনার পেপারটা রেডি করতে আমি খুব সাপোর্ট দিতে পারবো না। হ্যাঁ, যে এইভাবে রেডি করেন বা এইভাবে রেডি করেন, সেই সাপোর্টিং কাজটা আমি মেন্টরিং আমি পারবো না, কারণ আমি সায়েন্সের না। তারপর আপনার কাছে আমি বলতেছি যে আপনি যদি কাজ করতে চান অবশ্যই কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবং সাবমিট করলে ওই যে কোন ইয়ারের ছাত্র এগুলো দেখে না, ওরা যেটা দেখে এটা হয়তো অনেক সময় বাংলাদেশের কিছু জার্নালে হয়তো আমাদের দেশে অনেকে দেখতে পারে। যেমন ধরেন আম, অনেক সময় লবিং এর ব্যাপার থাকে, এরকম কিছু ব্যাপার থাকে আর কি। কিন্তু আপনার এখন পৃথিবী ওপেন আর কি। হ্যাঁ, এখানে হলো না আরেকটা জার্নাল হবে, আরেকটা না হলে আরেকটা হবে। হ্যাঁ, অনেক জার্নাল আছে, অনেকে ভালো লেখার জন্য অস্থির থাকে, ভালো লেখা পেতে চায়। হ্যাঁ, তা আপনার এটা কোনো সমস্যা নাই, আপনার জন্য পৃথিবী ওপেন আছে। হ্যাঁ, এবং আপনি এখন তবে আপনি লেখালেখি করার আগে আগে নিজে ফুললি কনফিডেন্ট হইতে হবে পড়াশোনা করে আর কি। আমি আপনাকে বলবো আগে যে একটু ভালোভাবে পড়াশোনা করেন, তারপরে লেখালেখিটা শুরু করেন আর কি। এবার আপাতত আপনি ছোট ছোট কিছু লেখেন, আর্টিকেল টাইপের লেখেন, জার্নাল পত্রিকায় লেখেন, রিসার্চ পেপারটা না একটু পরে লেখেন। হ্যাঁ, তারপরে রিসার্চের আর্টিকেল গুলো একটু পড়েন। হ্যাঁ, ভালোভাবে পড়েন। পড়া বুঝতে দেখতে দেখতে দেখা যাবে কি আপনার, এবং আপনার একাডেমিক আবার যেন খারাপ না হয়েছে রেজাল্ট, এটাও একটু মনে রাখবেন মাথায়। একাডেমিক আপনি যখন আপনি এখন রিসার্চের কাজটা হলো শখের কাজ, তখন শখের কাজ করতে গিয়ে যদি এটা আপনার জন্য এখন প্রয়োজন না, প্রয়োজনও নাই, যে আপনি যদি এটা করতে গিয়ে দেখা যায় আপনার একাডেমিক রেজাল্ট আবার খারাপ হয়ে গেল, তখন আপনি আবার যে সমস্যায় পড়বেন। তাই আমি আপনাকে বলবো যে আপনি আগে আপাতত পড়াশোনা করেন, ছোট ছোট আর্টিকেল কিছু লেখেন, আপনি ডেইলি পেপার বা নিউজ পেপারে লেখেন। হ্যাঁ, এইভাবে লেখালেখি অভ্যাসটা করে তারপর আস্তে আস্তে গিয়ে জার্নালের দিকে আর একটু পরেই নেয় গেলে। হ্যাঁ, কিছু গাইডলাইন তো লাগে আর কি। হ্যাঁ, কিছু মেন্টরিং লাগে আর কি। যেগুলা বই পড়ে পাওয়া যায় না, রিসার্চের কিছু বিষয় যেটা আমিও পাই না, আমিও ওই কারো না কারো হাত ধরছি, কথা বলছি, ফোনে কথা বলছি। হ্যাঁ, সময় নিছি, তারপরে আস্তে আস্তে শিখতে হয়েছে। হ্যাঁ, তা আপনাকেও এইভাবে শিখতে হবে। কারো কাছ থেকে শিখতে চাইলে চেষ্টা করলে খুঁজলে পাবেন অবশ্যই, কোনো কিছু অসম্ভব না এই এখনকার যুগে, এই যুগে অন্তত। আহ, আপনারা বাসায় আছেন, আমরা ক্লাস করছি তাই না, আমাদের সাথে কত সুন্দর ক্লাস হয়ে যাচ্ছে। তো এই যুগে তো অনেক কিছুই সম্ভব, অথচ আগে তো এটা কল্পনাও করা যেত না যেভাবে ক্লাস। হ্যাঁ, কত কস্টিং এর ব্যাপার থাকতো, একটা রুম ভাড়া করতে হইতো, সবাই যেন নাস্তা পানির ব্যবস্থা করতে হইতো, কত সমস্যা, সময়ের ব্যবস্থা, টাইমিং ব্যবস্থা, টাকা পয়সা খরচ। এখন কিছুই লাগছে না, ফ্রি ফ্রি আমরা পেয়ে যাচ্ছি বাসায় বসে, হয়তো কিছু ডাটা কিনতে হচ্ছে আর কি, ডাটার টাকা কিনছে এইটা আর কি। তো এরকম আপনিও ওরকম চেষ্টা করলে অবশ্যই পাবেন আর কি, কারো না কারো মেন্টরশিপ পেয়ে যাবেন। আর কোনো প্রশ্ন? না স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা হচ্ছে হ্যান্ড রেইজ করব। আর একটু আপনাদেরকে বলে রাখি, আমাদের অর্গানাইজেশন হচ্ছে কাজ করতেছে গবেষণা এবং উচ্চশিক্ষার উপরে। তো রিসার্চ সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি আপনার প্রবলেম ফেস করেন তাহলে আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন, আমরা আপনার প্রবলেমটা সলভ করার জন্য চেষ্টা করব। আমাদের অর্গানাইজেশনে বিভিন্ন ডিসিপ্লিনে, সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সব ডিসিপ্লিনেরই কোনো না কোনো মেন্টর আমাদের এখানে আছেন। তো আপনার যদি কোনো ধরনের রিসার্চ এবং উচ্চ শিক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক পেজের মধ্যে করতে পারেন, ইনশাল্লাহ আমরা সেটা সমাধান দিতে চেষ্টা করব। তো আমাদের এখানে হ্যান্ড রেজ করেছেন দাস। আপনার প্রথম নামের স্পেলিংটা আসলে ডিফিকাল্ট। আমি বলতেছি, হ্যাঁ স্যার, আমি অভিষেক দাশগুপ্ত। আমি বর্তমানে চিটং ইউনিভার্সিটি থেকে থার্ড ইয়ারে একজন স্টুডেন্ট, আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তেছি। তো স্যার, আপনারা যেহেতু এখানে লেখালেখির কথা বলতেছেন, তো লেখালেখির ক্ষেত্রে বললে স্যার আমি অলরেডি লেখালেখি করতেছি। যেমন বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে সানেম নামে একটা সংগঠন আছে, ওরা একটা বেসরকারি গবেষণা সংস্থা। তো আমি অলরেডি ইতিমধ্যে সানেমে ওরা বিভিন্ন হ্যাঁ ডাক্তার সেলিম রায়হান স্যারের আন্ডারে। তো স্যার ওরা বিভিন্ন তরুণদের জন্য বিভিন্ন লেখালেখির কম্পিটিশন আয়োজন করে।
তো এই পর্যন্ত আমি স্যার ওখানে 5টা মোটামুটি নিজের লেখা দিছি এবং 3টাতে মোটামুটি সার্টিফিকেট আছে আমার সানেমে। এরপর স্যার রিসেন্টলি করোনার সময় আইপিডিসি ফাইন্যান্স তরুণদের অর্থাৎ তরুণদের মন মানসিকতা সম্পর্কিত জাতীয় রচনা লেখা প্রতিযোগিতার আয়োজন করছিল। তো আমি ব্যক্তিগতভাবে ওখানে 6টা লেখা দিই এবং 4টাতে টপ 20-তে চান্স পাই। তারপর স্যার আর ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সোসাইটি, ওখানেও আমি মোটামুটি দেশের অর্থনীতি নিয়ে এন্টারপ্রেনারশিপ নিয়ে ওখানেও আমি আমার লেখা সাবমিট করি এবং সেখানে আমি বাংলা ক্যাটাগরিতে সেকেন্ড হই। তো স্যার এগুলো হচ্ছে আমার এই পর্যন্ত অ্যাচিভমেন্ট। তো আমি এর আগে আপু যা বলছিল স্যার, আমি যেহেতু এখনো 3rd ইয়ারের স্টুডেন্ট, মাত্র 2nd ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠছি। তো স্যার আমাদের এখানে তো চিটং ইউনিভার্সিটিতে এখনো এরকম অর্থাৎ ওইরকম মেন্টরশিপ বা ওইরকম হেল্পটা পাচ্ছি না। তো আমার স্যার ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিল যে রিসার্চ রিলেটেড কাজ করা, তারপর বিভিন্ন ধরেন এই যে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, তারপরে বিভিন্ন পত্রিকায় যদি লেখালেখি করার সুযোগটা পেতাম, তাহলে এই ক্ষেত্রে স্যার যদি আপনি আমাকে একটু হেল্প করতেন বা একটু পরামর্শ দিতেন আর কি। না, ওই তো আপনাকে পড়তে হবে, পড়ে আপনি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসও চাইলে লিখতে পারেন। স্যার আসলে এখানে স্যার স্কোপটা আমি কিভাবে তৈরি করবো? অর্থাৎ আমি তো এখনো নতুন, তো এখনো ধরেন পত্রিকায় লেখালেখি জিনিসটা এখন আমি শুরুই করি না। তার মানে আপনাকে আগে কিন্তু পড়তে হবে, বুঝছেন? আমি বললাম যে আগে আপনার পড়াশোনা করতে হবে বেশি বেশি করে। পড়াশোনা করলে আপনার হাতের লেখা চলে আসবে। পড়াশোনা না করলে তো আর আসবে না, কারণ ওইটা তো রেজাল্ট, লেখালেখিটা হলো রেজাল্ট। এবং আপনাকে পড়াশোনার সাথে সাথে আপনাকে নিজেকে একটু চিন্তা করতে হবে যে এই লেখাটা কিভাবে লেখলো, কিভাবে দাঁড়াইলো। শুধু পড়ার জন্য পড়া না, অনেকে আছে না অনেক ইনফরমেশন জানে, বুঝছেন, তথ্য জানে কিন্তু জ্ঞান জানে না। তো দিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া যায় তখন এটা হয় জ্ঞান। স্যার এক্ষেত্রে আমার কোশ্চেনটা ছিল স্যার কমিউনিকেশনটা কিভাবে করব? অর্থাৎ আমি ধরেন ওদের সাথে আপনি ওদের এখন তো ওদের দেখবেন ওয়েবসাইটে ওদের অ্যাড্রেস ট্যাড্রেস সবই দেওয়া আছে, হ্যাঁ, ফোন নাম্বারও দেওয়া থাকে। আমি হ্যাঁ, সরাসরি কথা বলবেন, আপনি ভয় পাবেন না। আপনি পরিচয় দিয়ে বলবেন যে আমি চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি একটা লেখা দিছি, দেখা দিতে চাই, বা অথবা আপনার সাথে দেখা করতে চাই, বা আমি এরকম দিয়ে দেবেন। আমি প্রথম যখন লেখা দেই, দেখেন আমার একটা লেখা আসছিল ইত্তেফাকে, হ্যাঁ, আমার কেউ চেনে না, আমি সরাসরি অফিসে চলে গেছিলাম, ওদের অফিসে। হ্যাঁ, অফিসে চলে গেলাম, বললাম যে বিজনেস পাতায় কে কাজ করে। হ্যাঁ, তখন বললো যে অমুকে কাজ করে। তারপরে আমি গেলাম তার কাছে, যে বললাম যে দেখেন আমি আমার একটা লেখা আছে কিসের উপর, ডিজিটাল কারেন্সি, ইলেকট্রনিক মানির উপর, আপনারা একটু দেখতে পারেন, যদি ভালো লাগে আপনারা ছাপতে পারেন। পরে কথা বললাম ওই ভাইয়ের সাথে, ওই যে ওদের ওই ডিপার্টমেন্টের যে হেড, সে পরে দেখলো, বললো যে আমাকে একটু পাঠাই দিন মেইলে পাঠাই দিছি। পরে দেখলাম যে কয়েকদিন পরে সে ফোন দিয়েছে যে আপনার লেখাটা ছাপছে। হ্যাঁ, এভাবে আমি সরাসরি গেছি। হ্যাঁ, তারপরে কালের কন্ট্রাক্টে লেখা আসছিল আমার, ওখানেও আমি এরকম গেলাম, যাইয়া কথা বলছি যে আমার একটা লেখা আছে যে ইসের উপর, যে ওই লেখাটা ছিল উচ্চ মধ্যম আয়ে যাওয়ার উপায়। হ্যাঁ, কি করে আমরা উচ্চ মধ্যম আয়ে যেতে পারি, তখন এই বিষয় নিয়ে খুব কথা চলতেছিল। তা আমার কিছু আইডিয়া আমি লিখে দিছিলাম, পরে লেখাটা ছাপছে আর কি। তা এইভাবে আপনি ডাইরেক্ট কমিউনিকেশন না। তারপরে এক সময় ওই যে একটা লেখা ছাপছে, তখন একটা পরিচয় হয়ে যায়, পরের লেখাটা আবার সহজ হয়ে যায়। প্রথম হয়তো আপনার একটু হবে, আপনার সাথে হয়তো সুন্দর মতো করবে না, একটু করতে হবে। এই কষ্টটা আসলে সবাই করে, বুঝছেন? হ্যাঁ, তারপরও আমি আপনাকে বলে দিলাম, আমাদেরকে কেউ বলেও নাই। হ্যাঁ, নিজে থেকে করছি আর কি, আগ্রহ থেকে আর কি। তো এভাবে আপনি ভয় পাবেন না, সব জায়গায় চলে যাওয়া যায়, ফোনে কথা বলা যায়, এখন তো অফিস না গিয়ে ফোনে কথা বলা হয়, এই আর কি। আর নিজের কখনো ছোট মনে করবেন, নিজেকে রেসপেক্ট করবেন সবসময়, নিজেকে রেসপেক্ট করবেন। এই জন্য পড়াশোনা করবেন, আত্মবিশ্বাস, সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ কনফিডেন্স, এই জিনিসটা সবসময় নিয়ে আসবেন। হ্যাঁ, সবসময় সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করবেন। বলে না যে সেলফ ডিপেন্ডেন্ট মানে আত্মবিশ্বাসী, নিজের নিজস্বতা, এই আর কি। আর কোনো ভাইয়া কোশ্চেন? হ্যালো, আর কারো কোনো প্রশ্ন আছে? আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, হ্যালো স্যার, শুনতেছি, আমি বলেন। অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট স্যার। আমি রিসার্চের উপরে স্যার কাজ করতে চাই আর কি, কোনো কিছু রিসার্চ করতে চাই, কিন্তু আমি বিগিনিংটা কিভাবে করব, শুরুটা এটা আমার যে যদি শুরুটা আপনাকে ওই যে গুগলে যাবেন, গুগল স্কলারে যাবেন, স্কলারে গিয়ে আপনি যে বিষয়ের উপর আগ্রহী
কাছাকাছি ওই বিষয়ের উপর কিছু নেবেন, পেপার কালেক্ট করবেন 10টা, হ্যাঁ 10টা পেপার কালেক্ট করবেন আপনি যেটা আগ্রহী। হ্যাঁ, কোনোটা পুরো পেপার পাবেন, কোনোটা শুধু অ্যাবস্ট্রাক্ট পাবেন, কালেক্ট করবেন, ওই পেপারগুলো পড়বেন, বুঝছেন? পড়লে আপনি আইডিয়া পাবেন। হ্যাঁ, তারপরে আপনার আরো কিছু কাজ শিখতে হবে, বিশেষ করে মেথোডোলজির জন্য আপনাকে রিসার্চ বই পড়তে হবে। এগুলো ইন্টারনেটেও আপনি অনেক আর্টিকেল পাবেন মেথোডোলজির উপর। এবং আরেকটা জিনিস আপনাকে শিখতে হবে অ্যানালাইসিসের জন্য আপনাকে এসপিএসএস অথবা এরকম কোনো আরো স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার আছে, এগুলা একটা শিখতে হবে, একটা শিখে নিলেই হবে। হ্যাঁ, তা আমরাও দরকার হলে আলাদা একটা কোর্স ক্লাস আমরা করতে পারি এখানে, যে অনলাইনে আমরা একটা এসপিএস এর ক্লাস দেখাইতে পারি কিভাবে হলো, অথবা শুধু রিসার্চ মেথোডোলজির উপর একটা ক্লাস হতে পারে, একাধিক ক্লাস হইতে পারে। ধন্যবাদ স্যার, এটাই জানার ছিল আমার। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ আজিজুল হাকিম। আপনি যদি হচ্ছে গবেষণা সংক্রান্ত আপনি যে সমস্যাটির কথা বললেন যে আপনি একজন বিগিনার এবং কিভাবে শুরু করবেন, আপনি হচ্ছে কাইন্ডলি আবারও বলবো, যেহেতু আপনি এই মাস্টার ক্লাসের সেশনের একজন পার্টিসিপেন্ট, ডেফিনেটলি আপনার ডাটা আমাদের কাছে থাকার কথা। তারপরে কাইন্ডলি একটু আপনি আপনার মেইলটা আমাদের পেজে একটু দিয়ে রাখবেন, অথবা হচ্ছে আপনি একটু বলে রাখবেন যে আমি ক্লাসরুমের মধ্যে এই প্রশ্নটা করেছিলাম, তো আমরা আপনাকে ট্র্যাক করতে পারবো। এবং হচ্ছে আপনি কিভাবে শুরু করবেন এ ব্যাপারে আপনি চাইলে হচ্ছে আমাদের মেন্টরদের থেকে আপনি একটা ভালো গাইডলাইন নিতে পারেন। আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে রিসার্চ এবং হায়ার স্টাডির উপরে কাজ করে, সো এই জায়গায় হচ্ছে আমাদের যথেষ্ট এক্সপার্টাইজ মেন্টর আছে। তা আশা করি হচ্ছে আপনাদের এই ধরনের প্রবলেমগুলা আমরা হচ্ছে সলভ করতে পারবো। তো ধন্যবাদ। আমরা হচ্ছে অন্য আরো যদি কেউ হচ্ছে কোনো প্রশ্ন করতে চাই, প্রায় 10টা বাজে আমাদের সেশন শেষ করতে হবে, তাহলে আমরা প্রশ্ন করতে পারি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি জি, শুরু করুন। গুগল ক্লাসরুমের ইয়াটা আছে না, লিংকটা আছে না? জি স্যার ভাই কাছে কোশ্চেন, গুগল ক্লাসরুমের ইমেলটা আসে নাই। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি আমাদের পেজের মধ্যে একটু নক দিয়ে রাখেন যে আপনি গুগল। ভাইয়া এটা আমারও সমস্যা, আমার এখানে শুধু জুমের লিংকটা আসছে, গুগল ক্লাসরুমের লিংকটা আসে না। আপনারা কি একটু মেইল চেক করেছিলেন? জি, মেলে আমি আপনাকে আবার রিপ্লাইও দিয়েছি ওটাতে, তারপরে আবারও ওই জুমেতেই হইতে আসে। পারে হচ্ছে আপনারা, আমি বলি আমরা হচ্ছে 4জন পার্টিসিপেন্টের মেইলটা হচ্ছে ইয়া হয় নাই, মানে আপনারা সঠিক মেইল দেন নাই, গুগল আসলে সেই মেইলটা সেন্ড করে নাই। আমরা সবাইকে মেইল করছি, যে কয়জন রেজিস্ট্রেশন করছে প্রত্যেককেই 2বার মেইল করা হয়েছে। তো যাদের মেইলে প্রবলেম ছিল তারাই আসলে হয়তো বা এরকম, মানে অথবা অনেকে হচ্ছে ফর্ম ফিল আপ, অথবা অনেকে আপনাদের হতে পারে ওই যে আপনার মেইল গেছে ওই যে স্প্যামে যেয়ে থাকে, অনেক সময় স্প্যামটা চেক করে দেখেন। স্যার মেইলে ইয়াটা এসেছে, ওই যে জুমের যে লিংকটা ওইটা এসেছে, কিন্তু গুগল ক্লাসরুমের লিংকটা আসে নাই। তাহলে হয়তো আরেকবার সেন্ড, আপনার মেইলটা দিয়ে দিলেও আরেকবার সেন্ড করে জি দিবেন। জি, আপনার মেইলটা পেজে দিয়ে রাখলাম, আমরা আরেকবার সেন্ড করে দেব, কোনো সমস্যা নেই। তো পার্টিসিপেন্টদেরকে যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি একটু বলতে চাই, আমাদের মাস্টার ক্লাসগুলো হচ্ছে, এটা হচ্ছে বুক এবং আর্টিকেল রাইটিং এর উপরে আমাদের সিরিজ মাস্টার ক্লাস হবে, এবং হচ্ছে ফলো আপ সেশন হবে। তো আপনারা যাদের যাদের টেমপ্লেটের প্রয়োজন হয়, আমরা রিসোর্সগুলোকে গুগল ক্লাসরুমের মধ্যে আপলোড দিয়ে দিব। এবং হচ্ছে আপনাদের যদি হচ্ছে কারো কোনো প্রবলেম থাকে তাহলে সেখানে আপনারা কমেন্ট করতে পারবেন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাতে পারবেন। আর আমাদের হচ্ছে পরবর্তী যে মাস্টার ক্লাসটি, সেটা হচ্ছে অ্যাডভান্স রিডিং এর উপরে। আপনারা কিন্তু মোটামুটি বুঝতেই পারতেছেন যে আপনি যদি ভালো লেখক হতে চান বা গবেষক হতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রচুর পড়তে হবে, মানে এটার কোনো বিকল্প নেই এবং এর কোনো শর্টকাটও নাই। হ্যাঁ, যে অনেকে হয়তো ক্লাসে আশা করেছিলেন যে খুব শর্টকাট টেকনিক দেওয়া হবে, আসলে গবেষক এবং লেখক হওয়ার কোনো শর্টকাট নাই পড়া ছাড়া। হ্যাঁ, তারপরেও কিছু টেকনিক্স থাকে, সেগুলা আপনাদেরকে জানানো হবে। সো আমাদের পরবর্তী যে মাস্টার ক্লাস, সেটা হচ্ছে অ্যাডভান্স রিডিং এর উপরে। এটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না, কারণ যদি ধারাবাহিকতা আপনারা ধরে রাখতে না পারেন তাহলে আপনাদের আসলে প্রোডাক্টিভিটি কমে যাবে। সো আমি সবাইকে বলবো যে আপনারা হচ্ছে পরবর্তী মাস্টার্স ক্লাসের জন্য একটু আমাদের পেজে আপডেট থাকেন, এবং হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুমের মধ্যে কিছু রিসোর্স শেয়ার করা হবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা মনে হয় সকলকে লাস্ট একটা কোশ্চেন ছিল আমার। জি জি, কার কি প্রশ্ন? হ্যাঁ, কোশ্চেন ছিল যে এই 22 তারিখের ক্লাসের জন্য কি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, না আপনারা আমাদেরকে দিয়ে দিবেন মেইলে লিংক? আমরা হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিব। হ্যাঁ, যেহেতু আমাদের পার্টিসিপেন্টের সংখ্যা অনেক বেশি এবং এটা আসলে পার্টিসিপেন্টদের ট্র্যাক করাটা খুব ইজি, যে আসলে কারা ক্লাসে অংশগ্রহণ করলো বা কারা আসলে পরবর্তী সেশনে অংশগ্রহণ করলো। আমরা রেজিস্ট্রেশন ফর্ম দিব। তো আপনাদের জন্য হচ্ছে গুগল ক্লাসরুম এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে আমরা এই ফর্মটা দিয়ে দিব।
আপনারা এখান থেকে ফর্মটা ফিল আপ করতে পারবেন, কেমন? এবং হচ্ছে আপনারা সবগুলা মাস্টার ক্লাস সেশন শেষ করার পরে এবং আমরা একটা অ্যাসেসমেন্টও নিব অথবা আমরা একটা কম্পিটিশনের আয়োজন করব। যারা ভালো করবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং হচ্ছে আমরা একটা সার্টিফিকেট দিব। সো আমাদের সাথেই থাকুন, আশা করি। আর আমার একটা কোশ্চেন ছিল, সেটা আজিজুল ভাইয়ের মতো আর কি। আমি রিসার্চ নিয়ে একটু কাজ করতে যাচ্ছিলাম। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বিবিএ কমপ্লিট করেছি। তো এইটার ব্যাপারে হেল্পের জন্য আমি তো আশা করি স্যারের ব্যাকগ্রাউন্ডটা যেহেতু বিবিএ, স্যারের সাথে কন্ট্যাক্ট করলে হেল্প পাবো। আর এমনিতেই আপনাদের পেজের মধ্যে আমি মানে স্ট্রাকচারটা কিভাবে শুরু করব অ্যাজ এ বিগিনার, তো সবকিছু বিগিনার ওই যে আপনাকে বললাম, আপনি প্রথমে যেটা করবেন যে আপনি একটা আপনি কোন সাবজেক্টে একটু বলেন। আমি ম্যানেজমেন্টে। আচ্ছা, ম্যানেজমেন্টে। তা সাপোজ ধরেন ম্যানেজমেন্টের অনেকগুলো থিওরি আছে, যেমন থিওরি এক্স আছে, থিওরি ওয়াই আছে, থিওরি জেড আছে, তাই না? এগুলো খুব বিখ্যাত থিওরি আর কি। হ্যাঁ, ওই থিওরিগুলোর উপর নিয়ে কাজ করব। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন যে আপনি চিন্তা করলেন যে এই থিওরির কোনো গ্যাপ আছে কিনা। আচ্ছা, গ্যাপটা আপনি চিন্তা করে যদি পান আর কি, যদি কোনো চিন্তা পান, থিওরিতে গ্যাপ পান, তখন আপনি এটা চিন্তা করলেন যে আমি একটা ম্যানেজমেন্টের থিওরি নিয়ে কাজ করি। তখন আপনাকে কি করতে হবে, আগে এই যে 4টা থিওরি আছে যে আমাদের বইয়ে যেভাবে সেটা না, মূল আর্টিকেলটা আপনি খুঁজে বের করতে হবে। মূল আর্টিকেল গুলো আপনাকে, পুরো আর্টিকেল গুলো খুঁজে বের করে আপনাকে পড়তে হবে, পড়ে আপনাকে দেখতে হবে যে ওই থিওরি গুলো কিভাবে লেখছে, অথবা পার্টিকুলার সমসাময়িক কোনো জার্নালে যে থিওরি গুলো কিভাবে লেখে সেগুলো একটা দেখতে পারেন। এবং আরেকটা সহজ বুদ্ধি আছে কি জানেন, অনেক সময় দেখা যায় যেমন আমরা বলি যেমন রিসার্চের ক্ষেত্রে যেমন ধরেন আফ্রিকা বিষয় নিয়ে রিসার্চ আছে, ম্যানেজমেন্ট নিয়ে, আফ্রিকার আর আফ্রিকার কিসের ম্যানেজমেন্ট, যে স্কুলের ম্যানেজমেন্ট, টিচারদের। হ্যাঁ, টিচারদের নিয়ে একটা রিসার্চ আফ্রিকায়। এখন ওখানকার যে সমাজের স্ট্রাকচার, হ্যাঁ, আর বাংলাদেশের স্ট্রাকচারে একটু ডিফারেন্স আছে। ঠিক আপনি দেখা যায় ওই যে সাবজেক্টটা ধরছে ওই সাবজেক্টটা নিয়েই বাংলাদেশে আবার রিসার্চ করতে পারে প্রথম দিকে আর কি, প্রথম বিগিনারদের জন্য। তখন আপনি কি করলেন, ওই পেপারটাকে আপনি ফলো করলেন, ওই পেপারটার স্ট্রাকচারটাকে ফলো করলেন। হ্যাঁ, আপনাকে তখন ওই পেপারটা একটা সুন্দর একটা পেপার বের করলেন, যে বেছে বেছে যে একটা ভালো একটা পেপার আপনি বের করলেন, আপনার কাছে মনে হলো যে এই পেপারটা অনেক ভালো এবং আপনার জন্য বোধগম্য, তখন আপনি ওই পেপারটাকে ফলো করে আপনি বাংলাদেশে বসে ওই কাছাকাছি সাবজেক্ট দিয়ে বাংলাদেশে একটা স্টাডি করলেন। হ্যাঁ, এভাবে একটা স্টাডি আপনি করতে পারেন। তখন একটু আপনি হাই রেটিং জার্নালের চেয়ে একটু কম রেটিং জার্নালে আপনি সাবমিট করলেন, তখন আপনার নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন পান, আস্তে আস্তে আপনি আবার ভালো রেটেড জার্নালে গেলেন। এগুলো সাবমিট করতে হলে কি ওনাদেরকে আগে মেইল করে অ্যাবস্ট্রাক্ট দিয়ে পাঠাতে হবে দেন? হ্যাঁ, ওরা ওই যে বলে দেয় যে জার্নালগুলি আপনি গুগলে সার্চ দিলে জার্নালের লিস্ট পাবেন, রেটিং সহই লিস্ট পাবেন। আচ্ছা, আমি ওইভাবে করে ওয়ার্ড ফাইল করে দেন ওদের কাছে সাবমিট করব। হ্যাঁ, ওয়ার্ড ফাইল করে প্রথমে আপনার কাছে পাঠাই, ফার্স্ট অ্যাবস্ট্রাক্টটা দিয়ে তারপর আপনি আপনার কাছে পাঠাই, আপনার তো পরিচিত আছে। হ্যাঁ, আমাকে দিয়েন। আমি বিশেষ করে এমইটি ইউনিভার্সিটির যে জার্নালটা আছে ওদের সাথে আমার একটা ভালো রিলেশন আছে। আচ্ছা, এখনকার যে এডিটর ওর সাথে আমার কথা হয়। আচ্ছা, তাহলে স্যার ওদেরকে আমি অন্তত বলতে পারবো। আচ্ছা, তাহলে অনলাইন জার্নাল করা আর রিসার্চ করা তো দুটো। না, এটা অনলাইন জার্নাল না, ওটা প্রিন্ট কপি আসে। ওরা শুধু অনলাইন কপি না, প্রিন্ট কপিও ছাপে আর কি। আচ্ছা, টাকা নেই। ও আচ্ছা, তার মানে আমি এটা ফাইন্ড আউট করে দেন ওইখান থেকে বের করে দিলে ওরা সবকিছু করে দিবে। হ্যাঁ, ওরা দিলে ছাপবে আর কি। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো আমরা মনে হয় আমাদের আমরা শেষ করতে পারি, তাই না? আর যদি কারো কোনো বক্তব্য থাকে, কোনো মূল্যায়ন নিয়ে কথা থাকে, যে কেমন লাগলো আজকের ক্লাসটা? স্যার ধন্যবাদ, অনেক অনেক ভালো লেগেছে স্যার, আপনার থেকে অনেক ইনফরমেশন পেয়েছি। আসলে অনেক কিছু তো অ্যাভেলেবেল থাকে ইনফরমেশন, কিন্তু মানে একদম ধরে ধরে কেউ এভাবে বলে না। তো আপনি অনেক মানে খুব ফোকাসড ডিসকাশন করেছেন, এই জন্য স্যার থ্যাংক ইউ স্যার, আমরা খুব গ্রেটফুল আপনার প্রতি। জি স্যার, খোলামেলা আলোচনা, মানে এইসব বিষয় নিয়ে এত খোলামেলা আলোচনা আর কারো কাছে পাইনি স্যার। এত সুন্দরভাবে মানে সবকিছু ধরে ধরে, আমরা তো আসলে বিগিনার, আমরা তো ওই বিষয়গুলো আসলে জানি না বা জানতামই না। বিষয়গুলো আমাদেরকে এভাবে ধরিয়ে দিয়েছেন, আগামীতে আরো অনেক বেশি হেল্পফুল হবেন সেই আশা আমাদের। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, করোনা থেকে দূরে থাকবেন।
আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।